অলরাইট, নাসরিন আপু বলছে স্টার্ট করে দিতে, সো আমি স্টার্ট করে দিই। ইন দ্য মিন টাইম পিপল ক্যান জয়েন অ্যান্ড ভিডিওটা যেহেতু ফেসবুক লাইভে, সো ইট উইল গেট সেভড, সো পরেও আমরা সবাই শুনে নিতে পারবো। আসসালামু আলাইকুম, রামাদান মুবারক টু এভরিওয়ান। আজকে এনআইএলএস বাংলাদেশ মেম্বার্স গ্রুপে লাইভ সেশন নিচ্ছে আমি আলী মাশরাফ। আমার পরিচয় আপনারা আগেই জেনেছেন, ফেসবুকে যেই সুন্দর যে পোস্টটা এনআইএলএস বাংলাদেশ থেকে শেয়ার করা হয়েছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু মিস্টার জহিরুল হক ফ্রম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, এনআইএলএস বাংলাদেশের অর্গানাইজার, ফর ডিজাইনিং দ্যাট পোস্টার সো বিউটিফুলি। আর আরও কিছু মানুষকে থ্যাংক ইউ দেওয়া দরকার আমার বিফোর আই স্টার্ট দিস সেশন। ফার্স্ট অফ অল টু নাসরিন সুলতানা আপু ফর কামিং আপ উইথ দ্য আইডিয়া অফ দিস সেশন। এক সপ্তাহ আগে মনে হয় আপু আমাকে আইডিয়াটা দেয় যে একটা সেশন নিব না কেন। আই সেড অফকোর্স আপু, ওয়াই নট। আপু হ্যাজ বিন রিয়েলি হেল্পফুল উইথ আ লট অফ থিংস, স্পেশালি এনআইএলএস বাংলাদেশের শুরুর থেকে আপুর যে স্ট্রং রোলটা ছিল, ইটস রিয়েলি কমেন্ডেবল অ্যান্ড আই হ্যাভ আটমোস্ট রেসপেক্ট ফর হার। অ্যান্ড খুবই ভালো লাগছে যে আপুর ইনভিটেশনে এসে আমি আজকে সেশনটা নিচ্ছি। আমাকে যারা চিনেন, যারা চিনেন না, সবার জন্য বলে দিচ্ছে আমি আলী মাশরাফ। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে এলএলএম অধ্যয়নরত। এছাড়াও আমি আইপ্রোবোনো নামে একটি ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের জুনিয়র লিগ্যাল অ্যানালিস্ট হিসেবে আছি বাংলাদেশ অফিসে। আমি এর আগে এনআইএলএস বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে ছিলাম এবং এনআইএলএস বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট পাবলিকেশন হিসেবে আমি দায়িত্ব পালন করেছি গত বছর নভেম্বর মাস পর্যন্ত। আজকের সেশনে যদি আমরা টপিকটা দেখি, পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন ইন বাংলাদেশ, গ্রোথ, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার। এই টপিকটা চুজ করার পিছনে আমার ফার্স্ট আইডিয়াটা ছিল যে এটা মে মাসের একেবারে শেষের দিকে এবং জুন মাসে হচ্ছে, জুনের 5 তারিখে হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। সো ওই ইস্যুটা মাথায় রেখে আমি আসলে আজকের সেশনের এই টপিকটা আমি চুজ করেছিলাম। কিন্তু আরেকটা রেলেভেন্ট ঘটনা এর মাঝে ঘটে গিয়েছে, যেটা হচ্ছে আমরা সাইক্লোন আমফান দেখেছি আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে খুব শক্তভাবে হিট করেছে। যদিও অনেক ক্ষয়ক্ষতি আমরা এড়াতে পেরেছি, এরপরেও যা ক্ষয়ক্ষতি হওয়ার মানুষের জান মালের উপরে তা হয়ে গিয়েছে। এবং এই জন্য আমি মনে করি যে দৈবচক্রে আজকের টপিকটা অনেক বেশি রেলেভেন্ট হয়ে গিয়েছে। বাট ওভারঅল এনভায়রনমেন্টাল রাইটস, এনভায়রনমেন্টাল ল, এনভায়রনমেন্টাল জুরিসপ্রুডেন্স কনসেপ্টগুলো সবসময়ই খুবই রেলেভেন্ট, স্পেশালি বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রির জন্য, বিকজ আমাদের ডেভেলপমেন্টের সাথে এনভায়রনমেন্ট দুটাকে একসাথে মিলাতে হয়। এই ইস্যুতে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক মিস্টার মোহাম্মদ গোলাম সারওয়ার, লেকচারার ঢাকা ইউনিভার্সিটি, ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। স্যার আমাদেরকে এই এনভায়রনমেন্টাল ল ইন বাংলাদেশ এই সাবজেক্টটা পড়িয়েছেন এবং স্যার হ্যাজ গ্রোন আ লট অফ ইন্টারেস্ট ইন মাইসেলফ এই সাবজেক্টের প্রতি আরও বেশি পড়াশোনা করার জন্য। এবং আজকের টপিকটার উপরেই স্যার নিজেই আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস নিতে বলেছিলেন গত বছরে, এবং ওই দিন ওই সময়ে আমার আসলে এই পুরো লেকচারটা ডেভেলপ করা, আমি ওইটার উপরে বিল্ট ইন করেছি। ব্রডলি যদি আমি বলি, আজকের সেশনে যতটা না পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন নিয়ে ইনফরমেশন আমি শেয়ার করব, তার থেকে বেশি আমি কিছু সার্টিন আসপেক্টে বলবো যে পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন বা পিআইইএল এর জগৎটাকে ফিউচারে কিভাবে গ্রো করা যায় এবং এই গ্রোথটা কিভাবে সাস্টেইন করা যায়। এবং সেটার জন্য কিছু কেসের কথা আমি বলবো, যে কেসগুলো নট নেসেসারিলি আপনাদেরকে এই ভিডিও থেকেই জানতে হবে। এই কেসগুলো আপনারা ইন্টারনেটে পাবেন, এই কেসগুলো আপনারা লাইব্রেরিতে পাবেন, ডিএলআরে পাবেন, অসংখ্য বই আছে, বইগুলোতে আপনারা পাবেন। আমি জাস্ট কেসগুলো টাচ করে যাব, কারণ পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের গ্রোথটা বোঝানোর জন্য আমরা বেসিক্যালি ওই হিস্টোরিক্যাল আলাপ আলোচনাটা করব। এরপরে আমরা চ্যালেঞ্জেসে যাব, তারপরে আমরা ফিউচারে যাব। এবং ফিউচার ডিসকাস করার সময় আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে এই বছর গত কয়েক মাসে আমাদের হাইকোর্ট ডিভিশন কি কি রায় দিয়েছে এনভায়রনমেন্টাল রাইটসের এই এরিনাতে। আমি যদি প্রথমে শুরু করি আমার আজকের প্রেজেন্টেশনটা, তো প্রথমে একটা কোয়েশ্চেন আসতে পারে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা কি। আইনের সকল ছাত্রদেরই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সম্বন্ধে অহরহ ধারণা আছে, খুব ভালো ধারণা আছে। তবে বেসিক্যালি একটা যদি ডেফিনিশন দিতে হয়, ইন্ডিয়ান একটা ডেফিনিশন আমরা বড় করে নিয়ে আসি আমাদের বইগুলোতে অনেক সময়, সেটা হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয় ইনিশিয়েটেড ইন আ কোর্ট অফ ল ফর দি for the enforcement of public interest or general interest in which the public or the class of the community have pecuniary or some interest via which their legal rights or liabilities are affected. So এমন একটা লিটিগেশন যেটা কোর্টে আনা হচ্ছে পাবলিকের ইন্টারেস্ট দেখার জন্য, নিজের ইন্টারেস্ট না আর কি, জনগণ অ্যাট লার্জ যারা আছে তাদের ইন্টারেস্টটাকে দেখানোর, আপহোল্ড করার জন্য
এবং সেই ইন্টারেস্টটা ওই ক্লাস অফ পিপলের আইদার পিকিউনিয়ারি ইন্টারেস্ট হতে পারে, আর্থিক হতে পারে, বা সাম ইন্টারেস্ট বাই উইচ দেয়ার লিগাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস আর এফেক্টেড, বা তাদের মৌলিক অধিকারও হরণ হয়েছে, ওরকম একটা ইস্যু নিয়েও আমরা কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে পারি। এটার কনস্টিটিউশনাল যে বেসিসটা, এটা আমরা সবাই জানি আর্টিকেল 102। আর্টিকেল 102 হচ্ছে রিট পিটিশনের যেই মোস্ট পপুলার যেই প্রভিশনটা আর কি, সেটাতে আর্টিকেল 102 ক্লজ 1 যেটা, ওইটা হচ্ছে মোস্টলি এনফোর্স করা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা রিট জুরিসডিকশন এসপাউস করার জন্য, whereas 102 ক্লজ 2টা এনাক্ট করা হয় জুডিশিয়াল রিভিউ অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, মানে সরকার বা পাবলিক কোনো অথরিটির কোনো কাজকর্ম যদি রিভিউ করাতে হয় জুডিশিয়ালি, ওইটা 102-এর আন্ডারে আসে। এবং ফান্ডামেন্টাল রাইটস যদি কারো ভায়োলেটেড হয়, সেইটা এসপাউস করতে বা সেই ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করতে 102-1-এর অধীনে আমরা হাইকোর্ট ডিভিশনে আসি। এবং আমাদের আর্টিকেল 102 যদি আমরা 102(1) যদি আমরা পড়ে দেখি, সেখানে আসলে পার্সন অ্যাগ্রিভডের কথা বলা আছে এবং আরও অনেক কিছু বলা আছে, যেটা আমি পরবর্তীতে যাব। তবে 102-এর টেক্সচুয়াল ভাষাটা আমাদের আগে জেনে নেওয়া দরকার, যেটা বলছে যে দ্য হাইকোর্ট ডিভিশন অন দি অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন অ্যাগ্রিভড মে গিভ ডিরেকশনস or orders to any person or authority, including any person performing any function in connection with the affairs of the republic as may be appropriate, এবং এর পরের অংশটা গুরুত্বপূর্ণ, for the enforcement of any fundamental rights conferred by part 3 of this constitution। তার মানে হচ্ছে যে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির দ্বারা, এবং যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা এনি পার্সন অ্যাগ্রিভড কারা, এটা আমরা একটু পরে ডিটেইলে আলোচনা করব, তাদের কোনো অ্যাপ্লিকেশনে হাইকোর্ট ডিভিশন এমন কোনো ডিরেকশন বা অর্ডার দিতে পারে, এবং সরকারি বা পাবলিক কোনো বডিকে বা সরকারি বা পাবলিক কোনো ফাংশনে নিয়োজিত এমন কোনো ব্যক্তিকে, যাতে তারা এমন একটা গুরুত্বপূর্ণ স্টেপস নেয় তাদের ফান্ডামেন্টাল রাইটস ইনফোর্স করতে। এবং ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে। এটা আইনের ছাত্ররা আমরা সবাই জানি, এটা পার্ট 2, পার্ট 3। পার্ট 2-তে আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নিয়ে বলা আছে, এবং পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে বলা আছে। এবং রিট জুরিসডিকশন বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্যই হয়ে থাকে, কারণ আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 8(2) বলে দিয়েছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ক্যান নট বি জুডিশিয়ালি এনফোর্সিবল ইন এনি কোর্ট অফ ল। এরপরে আমরা আসি যে এই এনি পার্সন অ্যাগ্রিভড বলতে আসলে কি বোঝাচ্ছে, এবং এই এনি পার্সন অ্যাগ্রিভডের দুনিয়াটাই অ্যাকচুয়ালি পিআইএল এর একেবারে দরজা, এবং এই দরজা দিয়ে একবার প্রবেশ করতে পারলেই আমরা পিআইএল এর পুরো যেটাকে বলে বিস্তর দুনিয়াতে আমরা ঢুকে যাই। এবং এনি পার্সন অ্যাগ্রিভড এটা আমাদের কোর্টের বিভিন্ন রায়ে আমাদের জাজরা, হাইকোর্ট ডিভিশনের এবং অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিজ্ঞ বিচারক মহোদয়রা, বিচারপতিরা বিভিন্নভাবে ইন্টারপ্রেট করেছেন বহু বছরে। তবে সবচেয়ে প্রথম যে ইন্টারপ্রিটেশনটা ছিল, যেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের দ্বার উন্মুক্ত করে দেয়, সেটা হয় মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ FAP 20 যে কেসটা, 49 DLR অ্যাপিলেট ডিভিশন 1 নম্বর পেজে যেটা রিপোর্টেড, সেখানে বলে যে এনি পার্সন অ্যাগ্রিভড মিনস নট অনলি আ পার্সোনালি অ্যাগ্রিভড পার্সন but also someone whose heart bleeds for his less fortunate fellow beings for a wrong done by the government or a local authority not fulfilling its constitutional obligations। তার মানে হচ্ছে যে সরকারি কোনো কর্মচারী দ্বারা যদি এমন কোনো কাজ করা হয় বা এমন কোনো কাজ থেকে বিরত থাকা হয় যেটার জন্য পাবলিক অ্যাট লার্জের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, যেগুলো পার্ট 3-তে আছে, ভায়োলেট হয়েছে, বা তাদের কোনো রাইটস ভায়োলেট হওয়ার জন্য আরেকজন মানুষের দিল ব্যথিত হয়েছে বা আরেকজন মানুষ এটা নিয়ে চিন্তিত, তার সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে এবং সে এটা নিয়ে কোর্টে এসেছে, তাকেই কোর্ট ধরে নিবে একজন অ্যাগ্রিভড পার্সন। এখন অ্যাগ্রিভড পার্সনের টোটাল রেজিমটা ইজ ভেরি সিগনিফিকেন্ট, কারণ যে কোনো রিট পিটিশনের শুরুতেই, এবং আমরা যারা এখানে মোস্টলি স্টুডেন্টরা আছে, আমরা জানি যে আমরা যখন কোনো মুট কোর্ট কম্পিটিশনে যাই, প্রথমে যখন সাবমিশন দিতে দাঁড়াই, আমাদের জাজরা আমাদেরকে একটা কোয়েশ্চেন করবেই যে আপনারা কোন কজ নিয়ে এখানে এসেছেন, আর ইউ অ্যান অ্যাগ্রিভড পার্সন। এবং এটা রিয়েল কোর্টেও হয়, রিয়েল কোর্টেও আপনারা দেখবেন, যদি জাজমেন্টগুলো পড়ে দেখবেন যে রেসপন্ডেন্ট থেকে, গভর্নমেন্ট যখন ইউজুয়ালি রেসপন্ডেন্ট হয়, তাদের ফার্স্ট কোয়েশ্চেনটাই থাকে ওয়েদার দ্য পিটিশনার ইজ অ্যান অ্যাগ্রিভড পার্সন, মানে পিটিশনার কি একজন সংক্ষুব্ধ ব্যক্তি নাকি না, তার কোনো সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে নাকি না। এবং এই প্রশ্নটাই যখন একজন আপনার ফুলফিল করতে পারবে পজিটিভলি, তখনই বাকি রিট পিটিশনটা কোর্ট শুনতে চাবে, নাইলে রিট পিটিশনগুলো ওইখানেই কোর্টগুলো ডিসমিস করে দেয়। এরপরে আমি আসি, যদি
এনি পার্সন অ্যাগ্রিভডের আরেকটা বিশ্ব আলোচনা এখনই সামনে আসছে। তার আগে আমি বলে নিই, পিআইএল এর প্রথম কেস কিন্তু আবার মহিউদ্দিন ফারুক না। পিআইএল এর প্রথম কেস হচ্ছিল কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ কেসটা, পপুলারলি যে কেসটা জানে বেরুবাড়ি কেস হিসেবে আমরা জানি। 26 ডিএলআর, সুপ্রিম কোর্ট 44 নম্বর পেজে এই কেসের রেফারেন্স দেওয়া আছে। এখানে বলে রাখা ভালো যে কাজী মুখলেসুর রহমান কেসটা পিআইএল এর প্রথম কেস, ডক্টর মহিউদ্দিন ফারুক কেসটা পিআইইএল মানে পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের প্রথম কেস। এরপরে আমরা চলে আসি কয়েকটা কনস্টিটিউশনাল প্রভিশন যেগুলো দিয়ে পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের রেজিমটা ব্যাখ্যা করতে পারবো। এইটার জন্য কয়েকটা স্পেসিফিক আর্টিকেল আমি আপনাদেরকে বলে দিই। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 18A, 102, এছাড়াও আছে আর্টিকেল 31, 32 এবং 104। এবং কেন এগুলো রেলেভেন্ট আমি বলে দিচ্ছি। আর্টিকেল 18A আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। এই আর্টিকেলটা ইনসার্ট করা হয় আমাদের কনস্টিটিউশন 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, যেখানে বলে দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু প্রিজার্ভ অ্যান্ড সেফগার্ড দ্য ন্যাচারাল রিসোর্সেস, বায়োডাইভার্সিটি, ওয়েটল্যান্ডস, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফর দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশনস। তার মানে হচ্ছে এনভায়রনমেন্টাল রাইটের একটা স্পেসিফিক ইনস্ট্যান্স, একটা স্পেসিফিক প্রভিশন আমাদের মূল সংবিধানে না থাকলেও 15th অ্যামেন্ডমেন্টে, পঞ্চদশ অ্যামেন্ডমেন্টে আমাদের এই প্রভিশনটা ইনসার্ট করা হয়। এবং সেটা ইনসার্ট করা হয়, যেটা আপনাদের জানা দরকার, পার্ট 2-তে, অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে, উইচ ক্যানট বি জুডিশিয়ালি এনফোর্সড ইন আ কোর্ট অফ ল। এবং এজন্যই এই আর্টিকেলের শুরুতে বলে দিয়েছে দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু, তার মানে স্টেট চেষ্টা করবে। এরপরে যদি আমরা আসি আর্টিকেল 31, যেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, এইখানে বলছে যে নো অ্যাকশন ডেট্রিমেন্টাল টু লাইফ, লিবার্টি, বডি, রেপুটেশন অর প্রপার্টি অফ এনি পার্সন শ্যাল বি টেকেন এক্সেপ্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তার মানে হচ্ছে মানুষের লাইফ, লিবার্টি, বডি এগুলোর এগেইনস্টে এমন কোনো অ্যাকশন নেওয়া যাবে না, এবং এরকম অ্যাকশন নিলে একজন মানুষের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হবে। এবং আর্টিকেল 32 এটারই একটা এক্সটেনশন, বলছে নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ লাইফ অর পার্সোনাল লিবার্টি সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তার মানে লাইফ থেকে কাউকে ডিপ্রাইভ করা যাবে না। রাইট টু লাইফ ইজ আ ফান্ডামেন্টাল রাইট। এরপরে আমরা আসছি যে আমাদের সংবিধানের আর্টিকেল 1021, যেটা আমি বলে দিয়েছি অলরেডি, যে হাইকোর্টের রিট জুরিসডিকশন এনফোর্স করার জন্য, যেটা সবসময় রিট পিটিশন যখন কেউ ফাইল করে এই পার্টিকুলার আর্টিকেলটা তারা ইনভোক করে আনে সবসময়। এবং এই আর্টিকেলটার কথা আরেকটা আর্টিকেলে আমাদের মেনশন করা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 44 অফ দি কনস্টিটিউশন, যেটা বলছে যে দ্য রাইট টু মুভ টু দ্য কোর্ট টু এনফোর্স ওয়ানস ফান্ডামেন্টাল রাইট ইজ অলসো আ ফান্ডামেন্টাল রাইট। তার মানে হচ্ছে যে আমার কোনো মৌলিক অধিকার যদি হরণ করা হয়, সেই অধিকারটাকে আমার এস্টাবলিশ করার জন্য আমি যে হাইকোর্টে যাব, এটাও আমাদের সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিচ্ছে। এরপরে একটা প্রভিশন আছে যেটা আমাদের বাংলাদেশের লিগাল রেজিমে খুব বেশি আলাপ আলোচনা হয় না, কিন্তু আমার মতে এই আর্টিকেলটা খুবই সিগনিফিকেন্ট। সেটা হচ্ছে আর্টিকেল 104। 104-এ বলছে দ্য অ্যাপেলেট ডিভিশন শ্যাল হ্যাভ দ্য পাওয়ার to issue such directions, orders or decrees or writs as may be necessary, এবং এই পার্টটা আবার ইম্পর্টেন্ট, for doing complete justice in any case or matter pending before it, including orders for the purpose of securing the attendance of any person or the discovery of production of any document। বাকি পার্টটা গুরুত্বপূর্ণ না, খালি এই পার্টটা গুরুত্বপূর্ণ যে appellate division shall have power to issue such directions, orders or writs as may be necessary for doing complete justice। তার মানে হচ্ছে অ্যাপেলেট ডিভিশনের এমনি তো যে কোনো কোর্টেরই ইনহেরেন্ট পাওয়ার থাকেই, অ্যাপেলেট ডিভিশনের ইনহেরেন্ট পাওয়ার হচ্ছে টু ডু কমপ্লিট জাস্টিস। এবং কমপ্লিট জাস্টিস মিনস এমন একটা রেমেডি দেওয়া, যে রেমেডি দ্বারা ভিকটিম উইল বি প্রপারলি অ্যান্ড এন্টায়ারলি কম্পেনসেটেড। এই প্রভিশনে আমি আবারও ফিরে আসব, তবে আপনারা মনে রাখবেন 102 আর অনুচ্ছেদ দ্বারাই সবচেয়ে বেশি রিট পিটিশন হয়েছে বাংলাদেশে, সবচেয়ে বেশি না, মানে ওইটা দিয়ে রিট পিটিশন হয় সবসময়। এরপর অ্যাপেলেট ডিভিশনের অনেকগুলো মামলা অ্যাপিল আকারে যায় 103-এর আন্ডারে, কিন্তু 104-এর আন্ডারে আমাদের অ্যাপেলেট ডিভিশনের যে পাওয়ার টু ডু কমপ্লিট জাস্টিস আছে, এই ইস্যুটা আমাদের লিগাল রেজিমে খুব বেশি আলাপ আলোচনা হয় না। এই ইস্যুতে লিগাল ম্যাটেরিয়ালও আমি অনেক কম পেয়েছি আমি যখন এটা নিয়ে রিসার্চ করছিলাম অনেক বেশি। বাট 104 আর্টিকেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাপেলেট ডিভিশনকে ওয়াইড পাওয়ার দেওয়া হয়েছে অ্যাজ দ্য টপ মোস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি টু ডু কমপ্লিট জাস্টিস, এবং তা করার জন্য অ্যাপেলেট ডিভিশন
যে কোনো ডিরেকশন, অর্ডার, ডিক্রি বা রিট জারি করতে পারে। এই বিষয়ে আমরা আবার পরবর্তীতে ঘুরে ফিরে আবার আসব। এরপর আমি আসি যে আমরা তো দেখলাম যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে একজন অ্যাগ্রিভড পার্সন ফাইল করতে পারবে এবং সেই অ্যাগ্রিভড পার্সনের সাফিসিয়েন্ট ইন্টারেস্ট থাকতে হবে। তার মানে হচ্ছে যে একটা সার্টেন কজে অন্য কারো মৌলিক অধিকার হরণ হলে সেই ব্যক্তি যার হয়তো নিজের মৌলিক অধিকার হরণ করা হয় নাই তারও একটা সাফিসিয়েন্ট ইন্টারেস্ট থাকতে হবে যার জন্য সে কোর্টে আসছে। তবে এই সাফিসিয়েন্ট ইন্টারেস্ট বা এনি পার্সন অ্যাগ্রিভড বা সংক্ষুব্ধ ব্যক্তির ডেফিনিশনটা বছরের পর বছর নানাভাবে আমাদের হাইকোর্ট ডিভিশন ইন্টারপ্রেট করেছে, ব্যাখ্যা করেছে। তবে কারেন্ট যেই মামলা দিয়ে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশনের একটা ভার্ডিক্ট ছিল, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর ভার্সেস আবু সাইদ খান। এই কেসটা আপনারা পাবেন 18 বিএলসি অ্যাপেলেট ডিভিশন 116 নম্বর পেজে। এবং আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 111 অনুযায়ী প্রিসিডেন্ট মেকিং পাওয়ার অনুযায়ী দিস ইজ দ্য কারেন্ট ল অন গ্র্যান্টিং লোকাস স্ট্যান্ডি টু অ্যাগ্রিভড পার্সন। তার মানে কোনো একজন অ্যাগ্রিভড পার্সনকে যদি হাইকোর্ট ডিভিশন শুনতে চায় তাহলে তাকে আবু সাইদ খান কেসে হাইকোর্ট যে প্যারামিটারগুলো সেট করে দিয়েছে একজন অ্যাগ্রিভড পার্সনের জন্য, সেই প্যারামিটারগুলো তাকে ফুলফিল করতে হবে। আমি ইস্যুতে বলে রাখতে চাই যে আমার এই লাইভ ভিডিওটা শেষ হলে আমার যা যা রিসোর্স আমি ইউজ করেছি এই লাইভ ভিডিওর জন্য সবগুলো আমি শেয়ার করে দিব আপনাদের সাথে। সো প্লিজ ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট অল দি মেটেরিয়ালস। এছাড়াও এই মেটেরিয়ালগুলো অনলাইনে আপনারা পাবেন সবগুলোই, সো এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আবু সাইদ কেসে যদি আমরা ফিরে যাই, আবু সাইদ কেসে বলা হচ্ছিল আমাদের কোর্ট অনেকগুলো গাইডলাইন দেয় এবং সেই গাইডলাইনগুলোর মধ্যে একটা প্যারামিটার ছিল, প্যারামিটার নাম্বার 14, 14 নম্বর প্যারামিটার বলছে অ্যাপার্ট ফ্রম দি অ্যাবাভ, মানে আগের প্যারামিটারগুলো বাদে, দ্য ফলোয়িং সাম ক্যাটাগরিজ অফ কেসেস উইচ উইল বি এন্টারটেইনড বাই দ্য কোর্ট। কোর্ট আরও কী কী কেস এন্টারটেইন করবে সেগুলোর মধ্যে হচ্ছে জি নাম্বার ক্যাটাগরিতে আসছে পিটিশনস পার্টেইনিং টু এনভায়রনমেন্টাল পলিউশন, disturbance of ecological balance, drug, food adulteration, maintenance of heritage and culture, antiques, forests and wildlife. এটা 18 বিএলসি এডি 116 নম্বর পেজের 38 নম্বর প্যারাগ্রাফে আপনারা পাবেন যে এই ভার্ডিক্টে। তার মানে পিটিশনস পার্টেনিং টু এনভায়রনমেন্টাল পলিউশন, ডিস্টারবেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, এগুলোতেও যদি কোনো রিট পিটিশন দায়ের করা হয় আমাদের হাইকোর্ট ডিভিশন এই পিটিশনগুলো শুনবে। আমাদের হাইকোর্ট ডিভিশনকে অ্যাপেলেট ডিভিশন এই পাওয়ারটা কনফার করে দিয়েছে। অ্যাজ সাচ পিআইইএল এখন ওয়েল কভার্ড আন্ডার দি এক্সিস্টিং লস। কারেন্ট লিগাল রেজিমে আমাদের পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনকে আমরা ফর্মালি বৈধতা দিয়েছি এই রায়টা দিয়ে। এবং কোর্টের প্রেসিডেন্ট মেকিং পাওয়ার তো সবসময় থাকে, বাট এই পার্টিকুলার জাজমেন্ট দ্বারা, জাজমেন্টের অথচ জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা উনি একেবারে ফর্মালি জিনিসটাকে আমাদের সিস্টেমের মধ্যে এনে দিয়েছেন। এখন যদি এনভায়রনমেন্ট রিলেটেড কোনো পিটিশন হয়, পিটিশনার যে রিটটা দায়ের করছেন তাকে এই পার্টিকুলার প্যারামিটারটা ফুলফিল করতে হবে। আমরা পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের অরিজিন এবং গ্রোথ নিয়ে হিস্টোরিক্যাল যদি একটা ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে প্রথম ইনস্ট্যান্সটা ছিল ফ্যাব 20 কেস বা ফ্যাব 20 কেস, যেটা ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ 49 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন 1 নম্বর পেজে যেটা রেফারেন্সটা পাবেন। এই কেসে ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বেলা, Bangladesh Environmental Lawyers Association, brought an environmental issue in the form of a PIL to the High Court Division. এর আগে আমাদের হাইকোর্ট ডিভিশন কখনো পিআইএল ইন এনভায়রনমেন্টাল ম্যাটার্স শুনতে চেত না, কারণ দেয়ার ওয়াজ অ্যান অ্যাবসেন্স অফ আ প্রভিশন ইন দ্য এনভায়রনমেন্টাল লিগাল ফ্রেমওয়ার্ক ফর অ্যালাউইং পার্টিস টু অ্যাপ্রোচ দ্য কোর্ট আনলেস দে ওয়ার ডিরেক্টলি অ্যাফেক্টেড বাই সাচ এনভায়রনমেন্টাল প্রবলেমস। তার মানে হচ্ছে কোর্ট একটা লিমিটেড ভিউ নিচ্ছিল তখন আর কি, স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য ল, যে প্রথমে পিটিশনার আসলো, আপনি কি অ্যাগ্রিভড, হ্যাঁ বা না। অ্যাগ্রিভড হলে হ্যাঁ, কিভাবে পার্সোনালি অ্যাগ্রিভড, ফুলফিল করতে পারলে রিটটা শুনবে। আপনি কি অ্যাগ্রিভড, পার্সোনালি অ্যাগ্রিভড, নো, তাহলে রিটটা শুনছে না। কিন্তু এর আগেও আমি একটা পার্টিকুলার পয়েন্ট বলে দিতে চাই। আমাদের কোড অফ সিভিল প্রসিডিউর সিপিসি 1908 একটু রিপ্রেজেন্টেটিভ স্যুট ফাইল করার একটা প্রভিশন আছে, একটা অর্ডারও আছে ওইটা নিয়ে। সো এমনই না যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইজ দি ওনলি ওয়ে ফর ইউ টু গো আহেড উইথ এনভায়রনমেন্টাল কজেস। আপনি আপনার এনভায়রনমেন্টাল রাইট ভায়োলেটেড হলে সিপিসির আন্ডারেও রিপ্রেজেন্টেটিভ স্যুট ফাইল করতে পারবেন। এখন তো আমাদের এনভায়রনমেন্টাল কোর্টই এসে গিয়েছে, সো এনভায়রনমেন্টাল কোর্টেও আমরা আমাদের পিটিশন ফাইল করতে পারবো। হাউএভার এনভায়রনমেন্টাল কোর্টের নানা ধরনের সীমাবদ্ধতা আছে, যেটা আমি পরে আলোচনা করব, যে জন্য ওই সময় পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন এবং ওই সময় যেহেতু এনভায়রনমেন্ট কোর্টও ছিল না এবং রিপ্রেজেন্টেটিভ স্যুটও আসছিল না, বিকজ যে কেউ ব্যক্তি যদি পার্সোনালি অ্যাগ্রিভড না হয় তাহলে তাকে আমরা পার্সোনালি অ্যাগ্রিভ না হওয়ার কারণে তার রিটটা কোর্ট শুনছিল না।
বেলা এবং ডক্টর মহিউদ্দিন ফারুক, ডক্টর মহিউদ্দিন ফারুক খুব অল্প বয়সেই মারা যান, আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুন। আমাদের বাংলাদেশের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের জগতে উনি যেই অবদান রেখে গিয়েছেন সেই অবদানটা অনস্বীকার্য এবং কখনোই ভুলার নয়। সেই প্রথমবার ডক্টর মহিউদ্দিন ফারুক একটি কেস নিয়ে আসেন রিট পিটিশন আকারে এবং কোর্ট তাকে শেষমেশ শুনতে বাধ্য হয়। এরপরেই আমাদের পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের পুরো দ্বারটা উন্মুক্ত হয়ে যায়। আমি কেসের ফ্যাক্টসে যাব না, ফ্যাক্টস আপনারা অনলাইনে পাবেন। সময় স্বল্পতার কারণে আমি জাস্ট পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন জগৎটা নিয়ে আরও আলোচনা করব। সো গ্রোথ অফ পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন, কীভাবে জিনিসটা গ্রো করে বাংলাদেশে। তিনটা পার্টিকুলার ওয়েতে PIEL বাংলাদেশে গ্রো করে। প্রথমত হচ্ছে লিবারালাইজিং কনসেপ্ট অফ লোকাস স্ট্যান্ডি, মানে পার্সন অ্যাগ্রিভেড ডেফিনেশনটাকে আরও ওয়াইড করে দেওয়া অ্যাম্বিটটা। এরপরে রাইট টু হেলদি এনভায়রনমেন্ট অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট হিসেবে আনা। আমরা একটু আগেই দেখলাম যে আর্টিকেল 18A-তে রাইট টু হেলদি এনভায়রনমেন্ট ইজ আ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কিন্তু আমরা এরপরে দেখব যে কিভাবে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশন রাইট টু হেলদি এনভায়রনমেন্টকে রাইট টু লাইফের আন্ডারে এনে আর্টিকেল 31, 32-র আন্ডারে এনে নানা রিট পিটিশন ফাইল করে 102-এর আন্ডারে, এবং তারপরে রাইট টু হেলদি এনভায়রনমেন্টকে আমাদের কোর্টগুলো ফান্ডামেন্টাল রাইটের অংশ হিসেবে ধরে নেয়। এবং এছাড়াও বিভিন্ন রেমেডি আমাদের কোর্ট দেয় বিভিন্ন পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন কেসে। সেই রেমেডিগুলো আইদার ইনজাংশন হতে পারে, সুওমোটো রুল হতে পারে, বা অ্যাপ্লিকেশন অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রিন্সিপাল বা ইন্টারন্যাশনাল কনভেনশন, এগুলোও আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সময় সময় অ্যাপেলেট ডিভিশন দিয়ে থেকেছে। আমরা প্রথমে যাই লিবারালাইজিং দ্য লোকাস স্ট্যান্ডি কনসেপ্ট, এবং এগেইন FAB 20 কেসটা এখানে এসে যাবে। সেই কেসে জাস্টিস মোস্তফা কামালের একটা অবজারভেশন ছিল, আমি জাস্টিস মোস্তফা কামালকে ডিরেক্টলি কোট করছি, এনি পার্সন অ্যাগ্রিভড within the meaning of Article 102 of the Constitution is not confined to individually affected persons, but it extends to people in general as a collective and consolidated personality. If an applicant bona fide espouses a public cause in the public interest, he acquires the competency to claim hearing from the court. Being a public sector subject, flood control and control of river and channel flow is a matter of public concern. তার মানে হচ্ছে যে একজন মানুষ, একজন ব্যক্তি যদি ইন্ডিভিজুয়ালি অ্যাফেক্টেড না হয়, বাট যে কোনো একটা গভর্নমেন্টের অ্যাকশনের জন্য সেই অ্যাকশনের নেগেটিভ এফেক্টটা যদি পাবলিক অ্যাট লার্জ সকলের উপরেই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, তখন একজন অ্যাপ্লিকেন্ট যে বনাফাইড, যে কোর্টের সময় নষ্ট করতে না, যে কোর্টকে অন্যদিকে বা ভুল পথে পথভ্রষ্ট করতে না, র্যাদার যাদের মৌলিক অধিকার হরণ হয়েছে তাদের পক্ষে এসে কোর্টে দাঁড়াচ্ছে যাতে তাদের মৌলিক অধিকারগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, তাকে কোর্ট অবশ্যই শুনবে। এবং এই পার্টিকুলার কেসে ফ্লাড কন্ট্রোল প্রজেক্ট যেটা ছিল গভর্নমেন্টের টাঙ্গাইলে, এবং রিভার চ্যানেল ফ্লো, এগুলো ম্যাটার অফ পাবলিক কনসার্ন, কারণ এই প্রজেক্ট দ্বারা টাঙ্গাইল অঞ্চলের ওই মানুষদের জীবনের উপরে একটা প্রভাব ফেলছিল, এবং সেই জন্যই কোর্ট মহিউদ্দিন ফারুককে লোকাস স্ট্যান্ডি গ্র্যান্ট করে এবং মহিউদ্দিন ফারুকের রিট পিটিশনটি শুনতে আগ্রহী হয়। এটা আমাদের বাংলাদেশের টোটাল PIEL এর রেজিম একটা বড় ডেভেলপমেন্ট, বিকজ আমি পরবর্তীতে দেখাবো কিভাবে বেরুবাড়ি কেসের পরে কয়েকটা কেসে কিছু মানুষ নিজেদের প্রাইভেট ইন্টারেস্টের জন্য PIEL কেস আকারে রিট পিটিশন নিয়ে আসে এবং কোর্ট তাদেরকে শেষমেশ স্ট্যান্ডিং গ্র্যান্ট করে না। সেটা যদিও কোর্ট একটা পজিটিভ আসপেক্ট ছিল কোর্টের, বাট সেইটার জন্য আমাদের অ্যাগ্রিভ পার্সনের ডেফিনেশনটা অনেকটা সংকুচিত হয়ে যায়, এবং বহু বছর পরে বেরুবাড়ি কেসটা 70 দশকে ছিল, 1974 সালে 1972 সালের দিকে, তো বহু বছর পরে 30 বছরেরও পরে লিবারালাইজ করা হয় লোকাস স্ট্যান্ডার্ড কনসেপ্টটাকে। এরপরে আমি আসি সেই ডক্টর মহিউদ্দিন ফারুকি। আমি আবারও আজকে রিসার্চ করছিলাম যখন এই পার্টিকুলার আসপেক্টটা নিয়ে, দেখলাম যে ডক্টর মহিউদ্দিন ফারুকের একটা বইয়ে আমি পেলাম বাংলাদেশ এনভায়রনমেন্টাল রাইটসের, দ্য বুক ওয়াজ রিটেন বাই, আপনারা এটা পাবেন, ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল বাংলাদেশ পার্সপেক্টিভ, দিস ইজ দ্য বুক ইফ ইউ ক্যান সি ইট। আমি বইয়ের নাম এবং রেফারেন্স দিয়ে দিব পরবর্তীতে। উনি বলছেন যে বেলা সর্বমোট 1990 সাল থেকে, 1989-90s থেকে বিগত 30 বছরের মতো সময় 250টার বেশি রিট পিটিশন ফাইল করে। সিগনিফিকেন্ট নাম্বার অফ দিস রিট পিটিশনস ওয়ার ফাইল্ড বাই ডক্টর মহিউদ্দিন ফারুক,
ওনার ইন্তেকালের পর ডক্টর সৈয়দ রেজওয়ানা হাসানও পরবর্তীতে অনেকগুলো রিট পিটিশন ফাইল করে। তো আমরা আসি রাইট টু হেলদি এনভায়রনমেন্ট অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট। কীভাবে হেলদি এনভায়রনমেন্ট ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্থান পায়, এই কেসটা ডক্টর মহিউদ্দিন ফারুক করে, ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ। আপনারা এটা রেফারেন্স পাবেন 48 DLR 1996। এখানে বলছে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ব্রডলি ইন্টারপ্রেটেড রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 32 অফ দ্য কনস্টিটিউশন টু ইনক্লুড রাইট টু হেলদি অ্যান্ড ডিসেন্ট এনভায়রনমেন্ট। অফকোর্স একটা আমার রাইট টু লাইফ কখনোই ইন ইটসেলফ একটা রাইট হতে পারে না। হাইকোর্ট ডিভিশন এই কেসে বলেছে রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু ফ্রেশ এয়ার অ্যান্ড ওয়াটার অ্যান্ড আ সিচুয়েশন বিয়ন্ড উইচ আ লাইফ ক্যান হার্ডলি বি এনজয়েড। মানে ফ্রেশ এয়ার, ওয়াটার, মুক্ত বাতাস, পরিষ্কার পানি, এগুলো আমাদের বেঁচে থাকার জন্য নিয়ামক। একটা কথা আমরা শুনেছি, পানির অপর নাম জীবন, এবং এটা কিন্তু মিথ্যা কথা না। মানে আপনাকে আমি বললাম যে আমি আপনাকে রাইট টু লাইফ গ্যারেন্টিড আন্ডার দ্য কনস্টিটিউশন, কিন্তু এরপরে আমি আপনাকে ফ্রেশ হেলদি এয়ার এনভায়রনমেন্ট দিচ্ছি না। আমি আপনাকে এই রাইট টু লাইফ যাতে ফুলফিল হয় সেটার জন্য আমি এটার যে এলিমেন্টগুলো দরকার সেই জিনিসগুলো আমি আপনাকে দিচ্ছি না, তাহলে তো আমার রাইট টু লাইফ আমি আজকে এনজয় করতে পারবো না। আপনি আমাকে বললেন যে আপনি আমাকে দিনে 5 বেলা ভাত খাওয়াবেন, কিন্তু আপনি আমাকে চাল দিচ্ছেন না, তো আমি ভাত খাবোই বা কীভাবে? হাইকোর্ট ডিভিশন এখানেই বলছে যে রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু ফ্রেশ এয়ার অ্যান্ড ওয়াটার বিয়ন্ড হুইচ আ লাইফ ক্যান হার্ডলি বি এনজয়েড। এবং এই কেসে এভাবে করেই এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টরা রাইট টু লাইফকে আন্ডারে যে রাইট টু হেলদি এনভায়রনমেন্টটাকে এনেছিল, কোর্ট সেই সাবমিশনটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং এমনকি এছাড়া তার আগেও ফ্যাব 20 কেসে আর অ্যাপেলেট ডিভিশন আর্টিকেল 31 অ্যান্ড 32 আন্ডারে বলেছে প্রোটেকশন টু লাইফ, রাইট টু প্রোটেকশন অফ লাইফ ইজ আ ফান্ডামেন্টাল রাইট। এবং কোর্ট সেখানে বলছে, আমি স্পেসিফিক পার্টটা আবার আপনাদেরকে কোট করছি, ইট এনকম্পাসেস উইদিন ইটস অ্যাম্বিট দ্য প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ এনভায়রনমেন্টস, ইকোলজিক্যাল ব্যালেন্স ফ্রি ফ্রম পলিউশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার, sanitation without which life can hardly be enjoyed. Any action or omission contrary thereto will be violative of the said right to life. অর্থাৎ রাইট টু লাইফের অ্যাম্বিটে এটার ভিতরে যা যা আছে তা হচ্ছে প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ এনভায়রনমেন্ট, ইকোলজিক্যাল ব্যালেন্স ফ্রি ফ্রম পলিউশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার, স্যানিটেশন উইদাউট হুইচ লাইফ ক্যান হার্ডলি বি এনজয়। অর্থাৎ এগুলো হচ্ছে রাইট টু লাইফের এলিমেন্ট। গতকাল যে ঘটনাটা ঘটলো, যে সাইক্লোনটা হিট করলো, আমাদের বাংলাদেশের অপূরণীয় ক্ষয় ক্ষতি হতে রক্ষা করেছে আমাদের সুন্দরবন, এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটা সম্মানজনক স্থান নিয়ে আছে। এরপরেও আমরা দেখছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র যদি ওখানে এস্টাবলিশড হয় তাহলে কিভাবে সুন্দরবনের ইকোলজিক্যাল ব্যালেন্সটা ধ্বংস হয়ে যাবে, এবং এইটার জন্য যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হবে, এটা আমাদের চিন্তা করা দরকার। এই ইস্যুতে একটা রিট পিটিশন আগে হয়েছিল, রিট পিটিশনটা আনরিপোর্টেড, জাজমেন্টও হয়েছে, বাট জাজমেন্টটা খুব আনরিপোর্টেড আছে, যেহেতু অনেকেই জাজমেন্টটা ব্যাপারে জানে না। ওয়াইল আই স্টাডি দ্য জাজমেন্টটা পড়তে গিয়ে আমি দেখলাম যে ওই জাজমেন্টে যারা পিটিশনার ছিল তারা কোর্টকে কনভিন্স করতে ব্যর্থ হয় কিভাবে আপনার সুন্দরবনে যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয় তাহলে এনভায়রনমেন্ট ভায়োলেটেড হবে না। সেই জন্য এখানে আরেকটা ইস্যু তুলে ধরা দরকার যে ডক্টর মহিউদ্দিন ফারুক যতবার রিট পিটিশন আনতেন কোর্টের কাছে, কোর্ট এই বিষয়টা বলতেন যে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন একটা এস্টাবলিশড এনজিও যারা এনভায়রনমেন্টাল ম্যাটার্সে এক্সপার্ট নলেজ এবং রিসার্চ করে নিয়ে আসে, এবং তাদের পিটিশন শুনতে কোর্ট বাধ্য থাকে। এজন্যই আমরা যেহেতু ফিউচারে লয়ার্স হব, উই উইল বি এজেন্টস অফ সোশ্যাল চেঞ্জ, আমাদের উচিত যদি এরকম রিট পিটিশন হয়, আমরা যেই চেম্বারে কাজ করি না কেন, নিজে থেকে রিট পিটিশন নিয়ে আসি না কেন, প্রপার রিসার্চ করে সেই পয়েন্টগুলো কোর্টের কাছে তুলে ধরা। নইলে একটা খুবই ইম্পর্টেন্ট রিট পিটিশনও দেখা যায় আন্ডার রিসার্চ হওয়ার জন্য বা খুব বেশি ম্যাটেরিয়াল এভিডেন্স না থাকার জন্য কোর্টের আলটিমেটলি রিজেক্ট করে দিতে হয়। আমি আবার ফিরে এসে রাইট টু হেলদি এনভায়রনমেন্টে, যেখানে দুইটা মহিউদ্দিন ফারুক কেস আমরা দেখলাম যে কোর্ট রাইট টু হেলদি এনভায়রনমেন্টকে ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে স্থান দিচ্ছে। মহিউদ্দিন ফারুকের আরও একটা কেস আছে 55 DLR 2003 পেজ 69-এ রিপোর্টেড, এটাকে হচ্ছে ঢাকা সিটি ভেহিকুলার পলিউশন কেস। এই কেসে হাইকোর্ট ডিভিশন বলেছে লাইফ মিনস আ কোয়ালিটেটিভ লাইফ অ্যামাং আদার্স ফ্রি ফ্রম এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস। তার মানে একটা কোয়ালিটেটিভ লাইফ ফ্রি ফ্রম এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস ইজ দ্যাট রাইট টু লাইফ। এবং আরেকটা কেস ছিল 59 DLR অ্যাপেলেট ডিভিশন 176 পেজে রিপোর্টেড, এখানে রাবেয়া ভুইয়া, উনি একজন এমপি ভার্সেস মিনিস্ট্রি অফ LGRD অ্যান্ড আদার্স। এই কেসে জাস্টিস তাফাজ্জুল ইসলাম বলেছে হাইজেনিক এনভায়রনমেন্ট is an integral facet of right to healthy life and it will be impossible to live with human dignity without a humane and healthy environmental protection. আমি যে কথাটা একটু আগে বলেছি, তাফাজুল ইসলাম জাস্টিস খুব সুন্দর করে কথাটা বলছে যে ইট উইল বি ইম্পসিবল টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি
হিউম্যান ডিগনিটি নিয়ে বাঁচা একেবারেই ইম্পসিবল হবে যদি হিউম্যান অ্যান্ড হেলদি এনভায়রনমেন্টাল প্রোটেকশন আমাদেরকে গ্যারেন্টি না দেওয়া হয়। কাজেই আমরা দেখলাম আমাদের কোর্ট কিভাবে প্রথমত লোকাস স্ট্যান্ডির কনসেপ্টটাকে লিবারালাইজ করলো এবং পরবর্তীতে রাইট টু লাইফ হেলদি এনভায়রনমেন্টকে একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে রাইট টু লাইফের আন্ডারে নিয়ে আসলো। এখন আমরা দেখব বিভিন্ন ইনস্ট্যান্সে বিভিন্ন রকম রেমেডি আমাদের কোর্ট প্রোভাইড করেছে ইনজাংশন দিয়ে, সুমোটো রোল দিয়ে এবং ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রিন্সিপালস অ্যান্ড কনভেনশনস মেনশন করে। প্রথমে আসি ইনজাংটিভ রিলিফে। একটি কেস শরীফ নুরুল আম্বিয়া ভার্সেস বাংলাদেশ। এই কেসে হাইকোর্ট ডিভিশন আফটার ইস্যুইং আ শো কজ নোটিস গ্র্যান্টেড অ্যান অ্যাড ইন্টারিম ইনজাংশন on the construction of a 10-storied market in violation of the Dhaka City Master Plan causing environmental obstruction to the neighborhood. একটা 10 তলা বিল্ডিং বানানো হচ্ছিল এবং সেই বিল্ডিংটা বানানো হচ্ছিল ঢাকা সিটি মাস্টার প্ল্যানের রুল ভায়োলেট করে। শরীফ নুরুল আম্বিয়া যখন এই রিট পিটিশনটা কোর্টে নিয়ে আসে তখন হাইকোর্ট ডিভিশন একটা অ্যাড ইন্টারিম ইনজাংশন জারি করে এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে শো কজ দেখায় যে আপনারা যে বিল্ডিংটা বানাচ্ছেন এটা ঢাকা সিটি মাস্টার প্ল্যানকে ভায়োলেট করে ওই অঞ্চলেরই সিটি প্ল্যানটাকে চেঞ্জ করে দিচ্ছে, উইচ ইজ আ ভায়োলেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দোজ পিপল রেসাইডিং ইন দি এরিয়া। এবং এছাড়াও ডক্টর মহিউদ্দিন ফারুকের রেডিও অ্যাক্টিভ মিল্ক পাউডার কেসে কোর্ট বলেছিল, কোর্ট ইন্টারিম ইনজাংশন গ্র্যান্ট করেছিল অন গভর্নমেন্ট বডিজ টু প্রিভেন্ট দেম ফ্রম রিলিজিং রেডিও অ্যাক্টিভ মিল্ক ইন দ্য মার্কেট। ডেনমার্ক থেকে কিছু দুধ জাতীয় পণ্য আনা হচ্ছিল বাংলাদেশে যেগুলোর মধ্যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ছিল। যখন রিট পিটিশনটা ডক্টর মহিউদ্দিন ফারুক ফাইল করে তখন কোর্ট গভর্নমেন্টকে বলে যে এই পার্টিকুলার দুগ্ধ জাতীয় পণ্য ইম্পোর্ট করার আগে অবশ্যই তাদেরকে দেখে নিতে হবে মার্কেটে যাওয়ার আগে এগুলোর ভিতরে কোনো রেডিও অ্যাক্টিভ পদার্থ আছে নাকি না, এবং এগুলো মার্কেটে দেওয়ার আগে এগুলো চেক করার আগে যাতে গভর্নমেন্ট মার্কেটে এগুলো যাতে বিক্রি করতে না পারে সেটার উপরে কোর্ট ইনজাংশন জারি করে। ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ 1997 সালে আরেকটা কেস আছে যেখানে কোর্ট ইস্যুড ইনজাংশন অন গভর্নমেন্ট বডিজ টু প্রিভেন্ট দেম ফ্রম ফিলিং আপ পাবলিক লেকস সিন্স দ্যাট ডেভিয়েটেড ফ্রম দ্য ঢাকা মাস্টার প্ল্যান। আমাদের বাংলাদেশে অনেকগুলো জলাধার, অনেকগুলো পাবলিক লেক, অনেকগুলো নদী, এবং আমরা পরবর্তীতে কেসগুলো দেখবো এভাবে ফিল আপ করে এভাবে অবৈধ দখলদারিতে এসে আমাদের এনভায়রনমেন্টটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এবং কোর্ট বিভিন্ন সময় যখন রিট পিটিশন এসেছে কোর্ট গভর্নমেন্টকে ইনজাংশন দিয়েছে যাতে তারা এগুলো করা থেকে বিরত থাকে। এরপরে আমি আসি কিছু সুমোটো রুলে। সুমোটো রুল কোর্ট খুব কমই ইস্যু করে, কারণ অনেকেই বলে যে কোর্টের যেই পাওয়ারটা সেই জুডিশিয়াল অ্যাক্টিভিজমের পাওয়ারটাকে ওভারস্টেপ করে কোর্ট জুডিশিয়াল ওভাররিচ বা জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজমের দিকে চলে যায়। কিন্তু এরপরেও কোর্ট বিভিন্ন কেসে নানা সময় আপনার সুমোটো রুল দিয়েছে, এবং সেটা আমরা দেখব যে আর্টিকেল 18 এ 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা আসার পূর্বে আমাদের কনস্টিটিউশনে কোনো রাইট টু প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট ছিল না। তবে ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশের 1996 সালের যে কেসটা, ওই কেস ওয়াজ দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ জুডিশিয়াল রেকগনিশন অফ প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। এবং ওই কেসে দ্য পিটিশন ওয়াজ ফাইল্ড চ্যালেঞ্জিং nuisance and sound pollution during the campaign of the 1996 general elections. The court ordered the Attorney General to take necessary steps for preventing damages to public and private property in the guise of election campaigning. এটা খুবই একটি ইম্পর্টেন্ট কেস এবং সিগনিফিকেন্ট, কারণ 96 সালের জাতীয় নির্বাচনের পূর্বে লাউড স্পিকারে নির্বাচনের প্রচারণা করে এনভায়রনমেন্টে যে ক্ষয়ক্ষতি করছিল, কোর্ট এটা নিয়ে একটা সুমোটো রুল জারি করে এবং অ্যাটর্নি জেনারেল পরবর্তীতে কোর্টকে বলে দেয় যে না, গভর্নমেন্ট থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিব যাতে নয়েজ পলিউশন করে এনভায়রনমেন্ট পলিউটেড না করা হয়। এরপরেও আমরা দেখে আসছি বহু বছর ধরে ন্যাশনাল, মিউনিসিপ্যাল, মেয়রাল ইলেকশনস, যত ইলেকশন হয় সব সময় আমাদের পাবলিক অথরিটিস যারা ইলেকশন ক্যাম্পেইন করছে তারা কোর্টের এই রুলটাকে ভায়োলেট করেই যাচ্ছে। সেই 96 সালের কোর্টের যেই ভার্ডিক্টটা ছিল, অ্যান্ড দ্যাট ইজ সিগনিফিকেন্ট বিকজ এত ওয়াইডলি আমরা আইন ভঙ্গ করে যাচ্ছি উইদাউট এনি ইম্পিউনিটি। এটা অবশ্যই খুবই চিন্তার বিষয় যে আমাদের কোর্ট, দ্য হাইয়েস্ট কোর্ট অফ বাংলাদেশ হ্যাজ গিভেন অ্যান অর্ডার যেটা আমরা দিন রাত ভায়োলেট করেই যাচ্ছি, এবং এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এছাড়াও বেলা ভার্সেস বাংলাদেশ এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের বিভিন্ন কেসে কোর্ট গভর্নমেন্টকে সুমোটো রুল জারি করে টু স্টপ ল্যান্ড গ্র্যাবার্স ফ্রম এনক্রোচিং বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা রিভার্স, এবং কোর্ট কিছু ডিরেকশনও গভর্নমেন্টের প্রতি দেয়। ঢাকা শহরের যে নদীগুলো আছে, আমরা পরবর্তীতে নদী নিয়ে একটি ইম্পর্টেন্ট রিট পিটিশন অবশ্যই আমরা আলোচনায় আনবো। বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষা নদীগুলো যখন ইলিগাল এনক্রোচাররা, ল্যান্ড গ্র্যাবাররা ফিল আপ করতে থাকে,
কোর্ট সময়ে সময়ে নানা ডিরেকশন দেয় গভর্নমেন্টকে যাতে এই কাজগুলো বন্ধ করা হয়। অনেক সময় গভর্নমেন্ট এগুলো বন্ধ করতে সক্ষম হয়, অনেক সময় গভর্নমেন্ট এগুলো বন্ধ করতে ব্যর্থ হয়, কিন্তু কোর্ট সবসময় এই বিষয়ে খুবই নজরদারি করে এবং কোর্ট সবসময় এই বিষয়ে খুবই ইম্পর্টেন্স দিয়ে দেখে এবং কোর্ট চেষ্টা করে গিয়েছে যাতে কখনোই মানুষের এই রাইটটা ভায়োলেটেড না হয়। সুমোটো রুল এছাড়া আরও একটা কেসে আমরা দেখি, ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ একটি কেসে কোর্ট যেখানে 2 স্ট্রোক 3 হুইলার ভেহিকেলগুলোকে ঢাকা শহর থেকে স্মোক এমিশন করার জন্য এবং এক্সেসিভলি লাউড হর্ন বাজানোর জন্য কোর্ট এই গাড়িগুলোকে গভর্নমেন্টকে বলে দিয়ে যাতে তুলে দেয়। আমরা আগেকার দিনে দেখতাম 2002 সালের আগে বেবি ট্যাক্সি যেগুলো ছিল আমাদের ঢাকা শহরে, এখন আমরা দেখি ঢাকা শহরে বেবি ট্যাক্সিগুলো একেবারেই নাই, তার জায়গায় সিএনজি অটোরিক্সা এসে পড়েছে। এই ভার্ডিক্টের মাধ্যমেই আসলে কোর্ট বলেছে যে pollution free environment is a component of right to life guaranteed under the constitution, এবং কোর্ট বলে এই 2 স্ট্রোক 3 হুইলার ইঞ্জিনগুলোকে ফেজে যাতে গভর্নমেন্ট তুলে দেয় ঢাকা শহর থেকে এবং তার পরিবর্তে ক্লিনার অল্টারনেটিভ যাতে গভর্নমেন্ট নিয়ে আসে। এই জন্য ডিসেম্বর 2003 সালের পর থেকে সিএনজি অটোরিকশাগুলো আমরা আমাদের রাস্তায় দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ফেজে বেবি ট্যাক্সিগুলোকে আমরা ঢাকা শহর থেকে উঠিয়ে দিয়েছে আমাদের গভর্নমেন্ট, উইচ ইজ এ সিগনিফিকেন্ট স্টেপ যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সচেষ্ট এবং কোর্টের ভার্ডিক্টগুলোকে তারা বিভিন্ন সময় তারা দেখা যাচ্ছে যে মানতে সচেষ্ট এবং আউটসাইড ইনফ্লুয়েন্স না হলে বা ভেস্টেড ইন্টারেস্ট কারো না থাকলে গভর্নমেন্ট অনেক সময় এসে সেই কোর্ট ভার্ডিক্টগুলোকে তারা ইমপ্লিমেন্ট করে ফেলছে। বেলা ভার্সেস বাংলাদেশে 2002 সালের একটা ভার্ডিক্ট আছে যেখানে হাইকোর্ট ডিভিশন অর্ডার দিয়েছিল পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিন ইন গভর্নমেন্ট ওন ভেহিকলস যাতে গ্যাস অ্যান্ড ফুয়েল ইঞ্জিনে কনভার্ট করে দেয় এবং হাইড্রোলিক হর্ন বাসে আর ট্রাকে যেগুলো থাকে ওইগুলো যাতে কোর্ট গভর্নমেন্ট উইথড্র করে ফেলে এবং ডেট দেওয়া হয় এপ্রিল 2002 পর্যন্ত। এরপরই আমরা দেখতে পাই যে বাংলাদেশে নানা সিএনজি ফুয়েল গাড়িগুলো রাস্তায় দেখতে পাই। অনেক গাড়িগুলোই এখন সিএনজি কনভার্টেড গাড়িতে রূপান্তরিত হয়েছে। পেট্রোল ডিজেল গাড়ি আছে কিন্তু সিএনজি কনভার্টেড গাড়ির সংখ্যাই এখন আমাদের রাস্তায় বেশি। তো এই দুইটা সুমোটো রুল খুবই ইম্পর্টেন্ট, যেখানে বেবি ট্যাক্সিগুলোকে কোর্ট বলে দেয় রাস্তা থেকে উঠিয়ে দিতে, হাইড্রোলিক হর্ন যাতে বাস এবং ট্রাক থেকে উঠিয়ে দেওয়া হয় এবং ক্লিনার অল্টারনেটিভ নিয়ে আসা হয় ইন কার ইঞ্জিনস উইচ শুড বি রান বাই গ্যাস ফুয়েল ইঞ্জিনস রাদার দেন পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিনস। এবং এই পার্টিকুলার রিট পিটিশনগুলোতেও আমাদের গভর্নমেন্ট বেশ সিগনিফিক্যান্ট রোল রাখে জাজমেন্টগুলো ইমপ্লিমেন্ট করতে। এছাড়াও বেলা ভার্সেস মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড আদার্স আরেকটা কেস আছে যেখানে কোর্ট বলেছিল যে লেট দ্য সেফটি অফ দ্য পিপল বি দ্য সুপ্রিম ল, এবং এইটার পরবর্তীতে ইট ওয়েন্ট অন টু ডিক্লেয়ার দি গভর্নমেন্ট অ্যালটমেন্ট অফ কোস্টাল গ্রিন বেল্ট ফরেস্ট ল্যান্ড আন্ডার সীতাকুণ্ডু পুলিশ স্টেশন আল্ট্রা ভাইরাস টু প্রোটেক্ট দ্য সি শোর অ্যান্ড ল্যান্ডস অফ কোস্টাল গ্রিন বেল্ট। মানে কোস্টাল গ্রিন এরিয়ার একটা সার্টিন এরিয়া একটা পুলিশ স্টেশনকে গভর্নমেন্ট দিয়ে দিয়েছিল, বাট এই বেলার এই রিট পিটিশনটার পরে কোর্ট গভর্নমেন্টকে বলে দেয় যে এই অ্যালটমেন্টটা ইজ ইলিগাল অ্যান্ড আল্ট্রা ভাইরাস এবং সেই পুলিশ স্টেশনটা ওখান থেকে সরিয়ে ফেলা হয়। এগুলো হচ্ছে সুমোটো রুলের কয়েকটা এক্সাম্পল আমি দিলাম, আরও প্রচুর এক্সাম্পল আপনারা ইন্টারনেটে বইও পাবেন, বাট দিজ আর জাস্ট বেসিক আইডিয়াস দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি গো অন অ্যান্ড give our thoughts to, এবং এইভাবে যাতে আমাদের এনভায়রনমেন্টাল রাইটসের রেজিমটা ডেভেলপ করে। একটা কোয়েশ্চেন আছে তাসনিম নুসরাত, অ্যাপার্ট ফ্রম সিকিং জাস্টিস টু দ্য হাই কোর্ট থ্রু PIEL, how much beneficial the environmental courts have been to our environment? What do you think? আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন। আমার এই পার্টিকুলার কোয়েশ্চেনটা পরবর্তীতেই আমার স্লাইডে আমি রিপ্লাই দিব, সো প্লিজ একটু প্লিজ hold back with the question. I will come back to you in a few minutes. Thank you for the question. Application of international environmental conventions. In international environmental law জগৎটা আরও বিস্তৃত এবং নানা দেশে, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেই আমরা যদি কম্পারেটিভ এনভায়রনমেন্টাল ল নিয়ে আসি দেখব যে অনেকাংশে ওদের এনভায়রনমেন্টাল ল রিজিমটা খুবই বৃদ্ধি পেয়েছে এবং অনেক বড় আকারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল লিগাল প্রিন্সিপালস দ্বারাও আমাদের কোর্ট অনেক সময় এই প্রিন্সিপালগুলোকে বিভিন্ন জাজমেন্টে রেফার করেছে। একটা সিগনিফিকেন্ট কেস হচ্ছে বেলা ভার্সেস বাংলাদেশের একটা রিট পিটিশন, আনরিপোর্টেড এই জাজমেন্টটা। দ্য রিট পিটিশন আর্গুইং দ্য শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি যেগুলো ছিল সীতাকুণ্ডুতে, সেগুলো আমাদের কোস্টাল এবং মেরিন ইকোসিস্টেমকে লার্জলি পলিউট করছিল হ্যাজার্ডাস শিপ ওয়েস্ট পানিতে ফেলে, এবং কোর্ট এই ইনস্ট্যান্সে রেসপন্ডেন্টদেরকে প্রতি গভর্নমেন্টের প্রতি একটা রুল জারি করে
asking them why they should not be directed to ensure the operation were carried out only after obtaining environmental clearance certificate. আমরা জানি যে এনভায়রনমেন্টাল লর আন্ডারে আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995, এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস 1997 আন্ডারে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এরকম ইন্ডাস্ট্রির, এবং তারা যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়াই শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিগুলো তারা পরিচালনা করছিল এবং এনভায়রনমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি করছিল, এটার জন্য কোর্ট রুল জারি করে। অ্যাডিশনালি কোর্ট এই পার্টিকুলার ইনস্ট্যান্সে বলে যে বাংলাদেশ যেহেতু বাসেল কনভেনশন 1989-কে র্যাটিফাই করেছিল, গভর্নমেন্ট শুড এনশিওর শিপস ইম্পোর্টেড ফর ব্রেকিং পারপাসেস ফলো দ্য রিকোয়ারমেন্টস আন্ডার দ্যাট কনভেনশন। তার মানে কোর্ট ডিরেক্টলি গভর্নমেন্টকে এখানে একটা ডিরেক্টিভ দিচ্ছে যাতে গভর্নমেন্ট বাসেল কনভেনশন যেটা তারা সাইন করেছে এবং র্যাটিফাই করেছে সেই কনভেনশনের প্রভিশনগুলো যাতে তারা ফলো করে এই ইন্ডাস্ট্রিগুলোকে, মানে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিগুলোকে অনুমোদন দেওয়ার আগে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভার্সেস বাংলাদেশ 58 DLR 441 নম্বর পেজে যে ভার্ডিক্টটা রেফার করা আছে বাপার এই কেসে জাস্টিস ইমান আলী একটা অবজারভেশন দেয় যে রাইট টু হ্যাভ ওপেন স্পেস, পার্কস, ওয়াটার বডিজ আর রাইটস অ্যাক্রুইং টু নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট which is the bounden duty of the state to preserve for the sake of future generations. এবং এইটা দ্বারা কোর্ট ইনডিরেক্টলি প্রিন্সিপাল অফ ইন্টারজেনারেশনাল ইকুইটিকে কোর্ট রেফার করে। অর্থাৎ আমাদের কারেন্ট আমরা যারা জেনারেশন আছি আমাদের একটা দায়িত্ব আছে আমাদের পরবর্তী জেনারেশনকে জন্য, যাতে তাদের জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট, একটা সুস্থ পৃথিবী যাতে আমরা রেখে যাই। এই প্রিন্সিপাল অফ ইন্টারজেনারেশনাল ইকুইটির ভাস্ট অ্যাপ্লিকেশন আছে, আমরা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল পড়লে জানতে পারবো, বাট এই পার্টিকুলার কেসে জাস্টিস ইমান আলী ইনডিরেক্টলি এই প্রিন্সিপালটাই রেফার করে। এবং রেডিও অ্যাক্টিভ মিল্ক কেস যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি, ওই কেসেও অ্যাপেলেট ডিভিশন ইনডিরেক্টলি প্রিকশনারি প্রিন্সিপালটাকে রেকগনাইজ করে ওয়াইল রেকগনাইজিং রাইট টু পোটেনশিয়াল কনজিউমার্স ইন বাংলাদেশ। অর্থাৎ গভর্নমেন্টকে একটা প্রিকশনারি মেজারও নিতে হবে যাতে পোটেনশিয়াল কনজিউমার যারা অ্যাজ সিটিজেন্স অফ বাংলাদেশ তাদের যাতে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট না হয়। 2010 সালের আরও একটা কেস আছে, এটা বেলার একটা কেস, যেখানে আমাদের কোর্ট প্রিন্সিপাল অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে প্রায়োরিটাইজ করে ওভার ডেভেলপমেন্ট প্রজেক্টস। অর্থাৎ এনভায়রনমেন্টাল প্রোটেকশনকে তারা বেশি গুরুত্ব দেয় ওভার ইকোনমিক ইন্টারেস্ট। কোর্টের অবজারভেশন ছিল যে it is important to note that development and protection of the environment are not enemies. If without degrading environment by applying stringent safeguards, it is possible to carry on development activity, applying the principle of sustainable development, a balance has to be struck, and in this case, no doubt, however, protection of environment would have precedence over the economic interest. এখন আমি বলছি যে ডেভেলপমেন্ট এবং ইকোনমিক ইন্টারেস্ট একজন আরেকজনের শত্রু নয়, আমাদের কোর্ট এটা বলছে। কোর্ট বলছে ডেভেলপমেন্ট অবশ্যই করতে হবে, কিন্তু সেটা করতে হবে স্ট্রিংজেন্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন মেজার্স মেনটেইন করে। অর্থাৎ ব্যালেন্স স্ট্রাক করতে হবে দুইটার মধ্যে। ডেভেলপমেন্টকে উপরে দিলাম, এনভায়রনমেন্ট পলিউশন চলতে থাকলে এটা হবে না। আবার এটাও ঠিক, এনভায়রনমেন্টকে রক্ষা করতে গিয়ে আমাদের ডেভেলপমেন্ট যদি না হয়, অ্যাজ আ ডেভেলপিং কান্ট্রি আমরা কখনোই বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। এজন্যই দুটার একটা ব্যালেন্স লাগবে। তবে কোর্ট বলে দিচ্ছে যখন ডাউটফুল, যখন আমরা বুঝতে পারছি না, বা যখন আমরা এই জিনিস অলমোস্ট প্রতীয়মান যে এনভায়রনমেন্টাল পলিউশন অনেক বেশি হবে, প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট উইল হ্যাভ প্রিসিডেন্স ওভার ইকোনমিক ইন্টারেস্ট। আমাদের কোর্ট 2010 সালে এই জাজমেন্টটা বলে দিয়েছে। এখন আমরা আসি আমার খুবই ফেভারিট একটা কেস, হাইট অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম, রিভার্স ডিক্লেয়ার্ড অ্যাজ লিগাল পারসনস, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটা রিট পিটিশন। ডেইলি স্টারের একটা রিপোর্ট প্রকাশ হয়, টাইম টু ডিক্লেয়ার তুরাগ ডেড। এই রিপোর্টটা এখনও অনলাইনে আছে, আপনারা এইটা গুগল করলে এখনই পেয়ে যাবেন, টাইম টু ডিক্লেয়ার তুরাগ ডেড যদি গুগল করেন। এই রিপোর্টের ভিত্তিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটা রিট পিটিশন দায়ের করে যে বিভিন্ন ল্যান্ড গ্র্যাবাররা, ভূমিদস্যুরা আর্থ ফিলিং, ইলিগাল এনক্রোচমেন্ট এবং ডেভেলপমেন্ট স্ট্রাকচার প্রতিষ্ঠা করছিল তুরাগ রিভারের তীরে, অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার তুরাগ। হাইকোর্ট ডিভিশন পুরো কেস শুনে ভার্ডিক্টে বলে দেয় যে ভার্ডিক্টে দ্য হাইকোর্ট ডিভিশন accorded legal entity to Turag along with all the other rivers of Bangladesh in a bid to save our rivers from being polluted and encroached upon. অর্থাৎ আমাদের শুধু তুরাগ নদী না, আগেও আমরা দেখেছি শীতলক্ষা, বালু, এইসব নদী, বুড়িগঙ্গা স্পেসিফিক্যালি, এই নদীগুলোকে রক্ষার্থে কোর্ট নানা রিট পিটিশনে নানা অর্ডার্স দেয়, নানা রকমের ডিরেক্টিভস দেয়, বাট একটা ডিরেক্টিভস রক্ষা করা হচ্ছিল না। এইবার কোর্ট একেবারেই না পেরে
শেষমেশ বাংলাদেশের প্রত্যেকটা নদীকে লিগাল পার্সনহুড কনফার করে দেয়। লিগাল পার্সনহুডটা কি? লিগাল পার্সনহুড হচ্ছে আমরা যেমন মানুষ, আমরা হচ্ছে ন্যাচারাল পার্সন, বাট যে কোনো অবজেক্টকেও পার্সনহুড দেওয়া যায়, লিগাল স্ট্যাটাস দেওয়া যায়। যেমন একটা কোম্পানি হচ্ছে একটা লিগাল পার্সন, একটা কোম্পানি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, মানে অ্যাজ ইট সেলফ, তার হয়ে একজন মানুষ গিয়ে কথা বলে কোর্টে, কিন্তু ইট ক্যান রিপ্রেজেন্ট ইট সেলফ। সেভাবেই সেই রিভারটাকেও তারা লিগাল পার্সনহুড দিয়ে দিচ্ছে, অর্থাৎ রিভার্স নাও এনজয় সিমিলার রাইটস অ্যাজ ন্যাচারাল পার্সনস। অর্থাৎ একটা রিভার, একটা নদী যদি তার রাইট ভায়োলেট হয়, সেই নদী কোর্টে একটা কেস করতে পারবে। সেই নদী যদি কারো রাইট ভায়োলেট করে, একজন মানুষ সেই নদীর বিরুদ্ধেও একটা কেস ফাইল করতে পারবে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া এই নদী কি কোর্টে হেঁটে হেঁটে যাবে, গিয়ে দাঁড়িয়ে বলবে যে আমি কেস করছি? না, কোর্ট ইন পারসুয়েন্স অফ হিজ প্যারেন্টস প্যাট্রিয়া জুরিসডিকশন অ্যাকর্ডেড লিভিং এন্টিটি টু তুরাগ এবং আস দ্য কনসার্ন অথরিটিস টু রিমুভ অল স্ট্রাকচার্স ফ্রম ইটস ব্যাংকস ইন নেক্সট 30 days। এবং কোর্ট বললো যে 30 দিনের মধ্যে প্রত্যেকটা ইলিগাল স্ট্রাকচার ওখান থেকে সরিয়ে দিয়ে বললো যে এই স্ট্যাটাস অ্যাপ্লিকেবল টু অল দ্য রিভার্স অফ দ্য কান্ট্রি। এবং কোর্ট এখানে বলে দিচ্ছে ডক্ট্রিন অফ পাবলিক ট্রাস্টের আন্ডারে কোর্ট ডিক্লেয়ার্ড স্টেট অ্যাজ, বললো যে স্টেট শ্যাল পারফর্ম রেসপন্সিবিলিটিস অফ আ ট্রাস্টি ইন রেসপেক্ট উইথ অল রিভার্স, সিজ, মাউন্টেন্স, ফরেস্ট, লেকস, পন্ডস অ্যান্ড আদার রিসেপ্টেকলস অফ ওয়াটার উইদিন দ্য স্টেটস টেরিটরি। অর্থাৎ গভর্নমেন্টকে, স্টেটকে দিয়ে দিল অ্যাজ দ্য পাবলিক ট্রাস্ট। স্টেট এখানে পাবলিক ট্রাস্ট হিসেবে রিভারটাকে রক্ষা করবে। স্টেট এখানে ট্রাস্টি, রিভারটা হচ্ছে পাবলিক ট্রাস্ট। এবং আপনারা যদি দেখেন, বাংলাদেশে একটা আইন আছে, বাংলাদেশ ন্যাশনাল রিভার কনজারভেশন কমিটি অ্যাক্ট, 2013 সালের আইনটা আপনারা যদি গুগল করেন, ওখানে দেখবেন যে ন্যাশনাল রিভার কনজারভেশন কমিটিকে ওই আইনের আন্ডারে, এবং তারপর এই ভার্ডিক্টেও কোর্ট দায়িত্ব দিয়েছে যাতে রিভারের লিগাল রাইটস যাতে ভায়োলেটেড না হয়, রিভারের লিগাল রাইটস যাতে প্রোটেক্ট করে, এবং রিভারের লিগাল রাইটস ভায়োলেট হলে তারা যাতে কোর্টে যায় সেই লিগাল রাইটটাকে আপহোল্ড করতে। এটা অবশ্যই একটা ল্যান্ডমার্ক ভার্ডিক্ট আমাদের বাংলাদেশের ইনস্ট্যান্সে, বাট পরবর্তীতে আমরা দেখব যে এই ভার্ডিক্টেরও কিছু সীমাবদ্ধতা আছে। আমি প্রথমেই বলে দিতে চাই যে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, অ্যান্ড দিস ইজ নট আ লিগাল ওপিনিয়ন, এবং আমি এই ডিসক্লেইমারটা আমার প্রত্যেকটা ভিডিওতে দিই, ডু নট টেক মাই ভিডিও অ্যাজ লিগাল অ্যাডভাইস অর ডু নট সলিসিট দিস অ্যাজ লিগাল অ্যাডভাইস। আমি আমার পড়াশোনা থেকে একাডেমিক ডিসকাশন এটা করছি। অবশ্যই কোনো পার্টিকুলার কেস নিয়ে আপনার কোনো আলোচনা থাকলে গো টু লিগাল প্র্যাকটিশনার্স, তারা আপনাকে বেটার বলতে পারবেন। বাট অ্যাজ অ্যান ফ্রম একাডেমিক পার্সপেক্টিভ আমি বলছি, এই রায়টা আমার কাছে খুবই প্রোগ্রেসিভ মনে হয়েছে, যদিও এর ড্রব্যাকস আমরা দেখব। বাট অ্যাজ হাইকোর্ট ডিভিশন, আমি মনে করি হাইকোর্ট ডিভিশনের হাতে আর কোনো অপশন ছিল না, বিকজ এত রিভার পলিউশন হয়েছে, এতবার অর্ডার দিয়েছে, এতবার অর্ডার ভায়োলেট হয়েছে, কোর্টের অ্যাকচুয়ালি আর কিছু করার ছিল না এই ভার্ডিক্টটা দেওয়া ছাড়া। এখন আমরা আসবো পাবলিক ইন্টারেস্ট। দেখলাম যে পাবলিক ইন্টারেস্টের পুরো রেজিমটা দেখলাম আজ পর্যন্ত। এখন আমরা দেখবো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের চ্যালেঞ্জগুলো কি। সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা আমি দেখবো সেটা হচ্ছে অ্যাবিউজিং দ্য লিবারালাইজড কনসেপ্ট অফ PIEL, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন ভার্সেস বাংলাদেশের যে কেসটা 46 DLR AD 126-এ এই কেসটা আছে। একটা প্রশ্ন এসেছে, অনুচ্ছেদে পেনাল কোডের সাথে আমি এই পার্টিকুলার ইনস্ট্যান্সটা আমি এখন মিলাবো না, সো ওই কোয়েশ্চেনটা আমি পরবর্তীকালের জন্য রেখে দিলাম। আর 104 অনুচ্ছেদের প্রয়োগ যতটুকু আমরা দেখি এটুকু কি পর্যাপ্ত বলে আপনি মনে করেন? আমি এটা রিপ্লাই দিব, বাট আপাতত আমি বলে রাখছি এটা পর্যাপ্ত আমি মনে করি না। আর ভাইয়া 32 অনুচ্ছেদের পেনাল কোডের 309 দণ্ডবিধির ওই সেকশনটা আমি এটা পরবর্তীতে একটা ডিসকাশন আমি বলবো। আজকে এটা যেহেতু এনভায়রনমেন্টাল লয়ের রেজিমের, সো ওই ডিসকাশন আমি আজকে যাচ্ছি না, ওটা দ্যাটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, গেলে আজকের সেশনটা আর শেষ হবে না। সো প্লিজ ওয়েট ফর মাই অ্যান্সার টু দ্যাট কোয়েশ্চেন। লোকাস স্ট্যান্ডি যে কথাটা বলছিলাম, এটা লিবারালাইজড কনসেপ্ট যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এটা করতে গিয়ে দেখা গেছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ কেসে বা সংবাদপত্র কেসে নানা মানুষ নিজেদের প্রাইভেট ইন্টারেস্ট রক্ষার্থে বা নিজেদের পাবলিসিটি করতে কোর্টে এসে গিয়েছিল। এবং আবু সাইদ কেসে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা বলছে যে এবং ওনাকে আমি ইনডিরেক্টলি কোর্ট করছি, বাট ওনার কথাটা ছিল এটা যে আজকাল অনেক লয়ারদেরকে দেখা যায় তারা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করে বাইরে গিয়ে মিডিয়ার সামনে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এইটাকে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। এই কারণগুলোতেই লোকাস স্ট্যান্ডির কনসেপ্টটাকে লিবারালাইজ করে দেওয়ার পরে যেটা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এটার অ্যাবিউজ হচ্ছে, এবং ল্যাক অফ পুনিটিভ মেজার্স ইন ল ফর অ্যাবিউজিং দি প্রসেস অফ PIEL। আমাদের আইনে PIEL এর এই কনসেপ্টটা অ্যাবিউজ করার জন্য কোনো শাস্তি নাই, এবং এইটার জন্য নানা সময় নানা মানুষ নানাভাবে
এই কনসেপ্টটাকে যথেচ্ছভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং কোর্ট নানা সময় বিরক্ত হয়ে এরকম অবজারভেশনগুলো দিয়েছে। এজন্যই পাবলিক ইনভেস্টিগেশনের এনভায়রনমেন্ট লিটিগেশনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই লোকাস স্ট্যান্ডির কনসেপ্টটা হচ্ছে আপনার নানা সময় আপনার অ্যাবিউজ হয়েছে এবং কোর্টের হাতে তখন কিছু করার থাকে না, তাদেরকে শক্ত কথা শোনানো ছাড়া কোর্টের হাতে অ্যাকচুয়ালি কিছু করার থাকে না, কারণ ল্যাক অফ পিউনিটিভ মেজার্স ইন দ্য ল। ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন অফ কোর্ট অর্ডার্স একটা খুব বড় ইস্যু, এবং এখানেই তাসনিম নুসরাত যে কমেন্টটা করেছিল, হাউ মাচ বেনিফিশিয়াল এনভায়রনমেন্টাল কোর্টস হ্যাভ বিন টু আওয়ার এনভায়রনমেন্ট। প্রথমত আমি এখানে বলে দিতে চাই যে এনভায়রনমেন্টাল কোর্ট অ্যাক্ট যেটা আছে আমাদের 2000 সালের আইনে, ওই আইনের আন্ডারে আই হ্যাড আ নোট রিটেন হেয়ার, আমি স্পেসিফিক্যালি ওই পার্টটাই রেফার করছি আমি এখন। ওই আইনের আন্ডারে কয়েকটা প্রবলেম আছে আপনার। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কোর্টের ইনসাফিসিয়েন্সি আছে কিছু গ্রাউন্ডে। দে আর নট ডিজাইন টু অ্যাকোমোডেট এক্সপার্ট নলেজ। এনভায়রনমেন্টাল কোর্টের এক্সপার্ট নলেজ অ্যাকোমোডেট করাবে না, ইটস সিভিল কোর্ট। তারা এক্সপার্ট এভিডেন্স তারা অনেক সময় নিতেও ব্যর্থ হয়, তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার নাই কোনো কেস নিতে। আপনারা দেখবেন আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টে ডিজির অফ এনভায়রনমেন্টকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, এবং এনভায়রনমেন্ট কোর্টে কোনো কেস আসার সময় ডিজির কাছ থেকে আপনার একটা অ্যাপ্রুভাল চাওয়া লাগে ওই কেসটা আসার আগে। সো এইটা আপনার একটা বড় ব্যারিয়ার ইন এনভায়রনমেন্টাল কেসেস কামিং টু দ্য কোর্টস। এবং কোনো লিগাল প্রভিশন এখনও নাই এনভায়রনমেন্টাল কোর্টস অ্যাক্টের আন্ডারে যেখানে একজন থার্ড পার্টি এসে একটা কেস ফাইল করতে পারে। সো এই জন্যই আমি বলতে চাচ্ছি যে এই জন্যই মানুষ, যেটা আমি প্রথমে বলেছিলাম যে হাইকোর্ট ডিভিশনের কাছেই মানুষের আসতে হয় সর্বোপরি, বিকজ এনভায়রনমেন্টাল কোর্টের রেজিমটা অনেক স্মল, এনভায়রনমেন্টাল কোর্টের নানা সীমাবদ্ধতা আছে, এবং এনভায়রনমেন্টাল কোর্টও অপ্রতুল আমাদের বাংলাদেশে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে এনভায়রনমেন্টাল কোর্ট থাকার কথা মিনিমাম, সেটাও কিন্তু আমাদের নেই, যে জন্য এনভায়রনমেন্টাল কোর্ট এনভায়রনমেন্ট কনজার্ভ করতে আলটিমেটলি ব্যর্থ হচ্ছে, এবং যার জন্য সবাই ঘুরে তাকাচ্ছে আমাদের হাইকোর্টের কাছে 102 অনুচ্ছেদের আন্ডারে। ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন অফ কোর্ট অর্ডার, যেখানে আমি আবার বলতে চাচ্ছি আমাদের লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল মাঝে একটা টেনশন কাজ করে। জুডিশিয়ারি একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা অনেকবার দেখা যায় এক্সিকিউটিভ মানছে না বা লেজিসলেটর মানছে না, বা লেজিসলেটর এক্সিকিউটিভ সেই অর্ডারটাকে মানার চেষ্টা করছে কিন্তু স্বার্থান্বেষী মহলের জন্য তারা মানতে পারছে না। আপনারা যদি হাজারিবাগ ট্যানারির যে কেসগুলো আছে এগুলো দেখেন, কোর্ট নানা সময় নানাভাবে এই ট্যানারিগুলোকে যাতে উচ্ছেদ হয় নানা সময় অর্ডার দিয়েছে, অর্ডারগুলো এক্সটেনশন চাওয়া হয়েছে, কোর্ট টাইম পিটিশনগুলো গ্র্যান্টও করেছে, বছরের পর বছর এই ট্যানারিগুলো টাইম পিটিশন নিয়ে সেখানে বসে থেকেছে, তারা মুভ করে নাই, তারা ট্যানারিতে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসায় নাই, ইটিপি বসায় নাই। এরপরে গভর্নমেন্টও চেয়েছে, কিন্তু এই স্বার্থের মহল তাদের হাতে এত মাসেল পাওয়ার আছে এবং তাদের ইনফ্লুয়েন্স আছে এতটা পলিসি মেকিংয়ে যে তারা গভর্নমেন্টকে উল্টা বাধ্য করছে যাতে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যায়। এজন্য আমি বলি যে অ্যাবিউজ অফ পাওয়ার অ্যান্ড ডিসপ্লেইং মাসেল পাওয়ার অফ লোকাল ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়াল। অনেক সময় লোকাল ইনফ্লুয়েন্সিয়াল মানুষদেরও যে ইনফ্লুয়েন্স থাকে ওই পার্টিকুলার এরিয়াতে, গভর্নমেন্ট এসে আলটিমেটলি কিছু করতে পারে না। হাজারিবাগ ট্যানারির কেস ইজ অ্যান ইম্পর্টেন্ট কেস। বিজিএমই এর ভবন নিয়েও একটা কেস ছিল, আমি এক্স্যাক্ট ফ্যাক্টসগুলো আপাতত আমার খেয়াল আসছে না, বাট আমি সেই ফ্যাক্টসগুলো পরবর্তীতে জানাবো। সেই কেসও দেখা গিয়েছে যে লেজিসলেটিভ এক্সিকিউটিভ সাথে একটা টেনশন ছিল জুডিশিয়ারির, বা ইভেন টেনশন ছাড়াও জুডিশিয়ারি চায়, এক্সিকিউটিভ লেজিসলেটরও চায়, কিন্তু স্পেসিফিক কিছু স্বার্থান্বেষী মহলের জন্য সেই ভার্ডিক্টগুলো ইমপ্লিমেন্ট করা যায় না। আমি এখন একটা পার্টিকুলার ইস্যুতে চলে এসেছি, জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম আর ওভাররিচ। কোর্ট অনেক সময় তাদের জুরিসডিকশন ওভারস্টেপ করে ফেলে। কোর্টের অনেকগুলো পজিটিভ কথাও বললাম, নেগেটিভ কিছু কথাও একটা একাডেমিক ডিসকাশনে আসা উচিত। কোর্ট অনেক সময় ওভারস্টেপ করে ফেলে, যেমন একটা কেস ইন পয়েন্ট যেটা আমি বললাম, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশে, জাজমেন্ট কনফারিং লিগাল স্ট্যাটাস আপন রিভার্স। এই কেসে সমস্যা হচ্ছে, আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে রিভারকে যদি আমি লিগাল পার্সনহুড দেই, রিভার আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে আপনি যদি তার লিগাল রাইট ভায়োলেট করেন। এবং লিগাল রাইটস, লিগাল পার্সনহুড ইজ আ টু ওয়ে রাইট, মানে এটা ওয়ান ওয়ে কিছু না। রিভার যদি আপনার কোনো রাইট ভায়োলেট করে আপনিও কিন্তু রিভারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এখন প্রশ্ন হয়, ভাইয়া রিভার আমার কি রাইট ভায়োলেট করতে পারে? ইন্ডিয়াতে আপনারা যদি দেখেন, উত্তরাখণ্ডের হাইকোর্ট ইন্ডিয়ার যমুনা এবং গঙ্গা নদীকে সিমিলারলি লিগাল পার্সনহুড দেয়, এবং সেইটা ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট সেই জাজমেন্টটাকে স্টে করে দেয় গভর্নমেন্টের অ্যাপিলে, সেইং
কমপ্লেক্স কিছু সিচুয়েশনের জন্ম দিতে পারে এরকম একটা ভার্ডিক্ট। ফর এক্সাম্পল, ওই দুটো নদীর তীরে যাদের বসতি আছে, সেই নদী দুটো যদি জলোচ্ছ্বাসের কারণে, এরকম সাইক্লোনের কারণে যদি কখনো তাদের বসতি ভিটা একেবারে ভাসিয়ে নিয়ে যায়, তাদের যে লিগাল রাইট ভায়োলেটেড হলো, তারা এখন কোর্টে এসে যদি নদীর বিরুদ্ধে একটা মামলা করে দেয়, তখন কি হবে? এইটা যখন আর্গিউ করে, কোর্ট সাথে সাথে ভার্ডিক্টটাকে স্টে করে। ভার্ডিক্ট এখনো স্টেড আছে, এখনো সুপ্রিম কোর্ট বিষয়ে ফাইনাল ভার্ডিক্ট দেয়নি। কিন্তু আমারও একই প্রশ্ন বাংলাদেশের নদীগুলো নিয়ে, যে এই নদীগুলো এবং বাংলাদেশে প্রচুর জলোচ্ছ্বাস হয়, প্রত্যেক বছর বন্যা হয়, সাইক্লোন গতকালই একটা হয়েছে। এইরকম সিচুয়েশনে যদি প্রপার অ্যাগ্রিভড পার্সন এসে সেই নদীর বিরুদ্ধে একটা মামলা করতে চায়, কোর্ট তো তখন মামলাটা ফেরাতে পারবে না, কারণ লিগাল পার্সন ইজ এ টু ওয়ে লাইন। আপনার আপনার যেমন কিছু লিগাল রাইটস আছে, তুমি কিছু লিগাল ডিউটিসও আছে, রাইট টু রাইট টু সু সামওয়ান অ্যান্ড দ্য রাইট টু বি সুড। সো ওই অংশে কি হয়ে যাবে, এই বিষয়টা একেবারেই চিন্তা না করে কোর্ট দেখা গেছে যে কনফার করে দিয়েছে প্রত্যেকটা নদীকে লিগাল পার্সনহুড। এই বিষয়ে প্রফেসর ডক্টর ফারহানা হেলাল মেহতাবের সাথে আমার একটা পেপার আছে, ইন্ডিয়ার IMS ইউনিভার্সিটি থেকে একটা বুক চ্যাপ্টার হিসেবে পাবলিশ হচ্ছে সামনেই, ওয়ার উই আর্গিউড অন দিস। আই ইন্টেন্ড টু শেয়ার দ্য পাবলিকেশন উইথ এভরিওয়ান ওয়ান্স দ্যাট কামস আউট। ইন্ডিয়া থেকে যখন বইটা পাবলিশ হবে, করোনার জন্য থেমে গিয়েছে পাবলিকেশনটা, বাট ওখানে আমরা অলসো আর্গিউ করলাম যে প্রত্যেকটা রিভারকে পার্সনহুড দেওয়া দরকার ছিল না। এক একটা রিভারের ক্লাস এক এক রকম। কয়েকটা রিভার অলরেডি আপনার পলিউশন ফ্রি, আবার কয়েকটা রিভার আছে বুড়িগঙ্গা তুরাগের মতো পলিউটেড হতে হতে একেবারে শেষ অবস্থা। এই দুইটাকে কোর্ট সিমিলার লেভেলে দেখছে, এটা তো দেখা ঠিক হয়নি কোর্টের মতে। সো জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা ওভাররিচ, যেটাকে অ্যাডভেঞ্চারিজম বা ওভাররিচ একটা পার্টিকুলার ইস্যু, যেটা আমাদের মাথায় রাখা উচিত, যাতে কোর্ট অনেক সময় ওভার অ্যাক্টিভিস্ট হয়ে এমন কোনো ভার্ডিক্ট না দেয় যেটা উল্টাই পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের গ্রোথ বাধাগ্রস্ত করে। কারণ এইরকম জাজমেন্ট পরবর্তীতে দেখা যায় গভর্নমেন্টের জন্যই কঠিন হয়ে যায় এনফোর্স করতে, এবং সেইটা না করার জন্য কিন্তু অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টও কন্টেম্প্ট অফ কোর্টের জন্য দোষে দুষ্ট হয়, মানুষের রাইটসও ভায়োলেট হয়। আখেরে কোর্ট আসলে যে লাভটা চেয়েছিল মানুষের, সেই লাভটা আলটিমেটলি হয় না। এটার জন্যই অ্যাডভেঞ্চারিজম বা ওভাররিচ থেকে কোর্টের সাবধান থাকা উচিত। এবং আমি মনে করি যদি কোর্টগুলো যদি NBR ভার্সেস আবু সাইদ কেসের প্যারামিটারগুলো মেনে চলে, এবং গভর্নমেন্টের যখন রেসপন্ডেন্ট হিসেবে গভর্নমেন্ট আসবে এরকম কেসে, গভর্নমেন্টের সাবমিশনগুলো শুনে নেয়, এক্সপার্টদেরকে নিয়োগ দেয়, এক্সপার্টদেরকে অ্যামিকাস কিউরি হিসেবে শুনে, এবং এইরকম কেসে একাডেমিশিয়ানদেরও অ্যামিকাস কিউরি হিসেবে শুনে, অনেকাংশে মনে করি এই সমস্যাটা সমাধান হবে। এবং লাস্টলি একটা পয়েন্ট আছে, একটা চ্যালেঞ্জ, ল্যাক অফ সেন্সিটাইজেশন অন এনভায়রনমেন্টাল ইস্যুস। আমাদের এই এনভায়রনমেন্টাল ইস্যুসে আমরা অনেকেরই অ্যাওয়ারনেস খুব বেশি নাই, আমরা অনেকেই সচেতন না, এবং এই অসচেতনতাই আমাদেরকে আলটিমেটলি এনভায়রনমেন্টাল পলিউশনের দিকে ধাবিত করেছে। গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের ইল এফেক্ট সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। করোনা ভাইরাস এসে আমাদেরকে সেই ধারণা, এখনও আমাদের মধ্যে সেই ধারণাটা মানে আমাদের খুব ভিতরে আঘাত করতে পারে নাই। এবং আমরা খুব দূরদর্শী না, যে ইন্টারজেনারেশনাল ইকুইটির একটা কনসেপ্ট আমরা বলি না কেন, আমরা যে ঢাকা শহর পলিউট করছি, আমরা যে নদী নালা খাল বিল ভরাট করে ফেলছি, বন্যায় যে আমাদের লো ল্যান্ডস বাদি দিলাম, ঢাকা শহরই যে একসময় বন্যায় ডুবে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সচেতনতা নাই, বা সচেতনতা থাকলেও আমরা দূরদর্শী না। আমরা মনে করছি দেখা যাবে কোনো এক সময় আমাদের ন্যাচারাল রিসোর্স যে দিনকে দিন ডিপ্লিট হয়ে যাচ্ছে, এবং ন্যাচারাল রিসোর্স যে ইনফিনাইট না, এগুলো যে ফিনাইট, এগুলো একদিন শেষ হয়ে যাবে। এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ধারণা নাই। পানি নিয়ে আমাদের কোনো ধারণা নাই, নদী নিয়ে আমাদের কোনো ধারণা নাই। এবং এইটার জন্যই দেখা যায় এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইন এনশিওরিং পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন বা এনভায়রনমেন্টাল রাইটস এস্টাবলিশ করার জন্য। এই বিষয়ে, এই চ্যালেঞ্জটা কিভাবে গ্রো করব সেইটা নিয়ে আমি পরবর্তী কিছু কথা বলবো, বাট এটা আসলেও একটা এরিয়া ওয়্যার উই শুড অল শো কনসার্ন। আমি কিছু হাইকোর্ট ডিভিশনের রিসেন্ট এই বছরে জানুয়ারি মাসে কয়েকটা রুল জারি করেছিল হাইকোর্ট ডিভিশন, যেটা আমি কিছু কথা বলতে চাই। 3টা পার্টিকুলার কেস আমি হাইলাইট করছি। প্রথমটা হচ্ছে ব্যানিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রোডাক্টস উইদিন 1 ইয়ার। বেলা এবং আরও 10টি রাইটস বেসড অর্গানাইজেশন একটা জয়েন্ট পাবলিক ইনভেস্টিগেশন ফাইল করে, যেখানে তারা বলে যেরকম ওয়ান টাইম ইউজ প্লাস্টিক প্রোডাক্টগুলো যেটা হয়, এগুলো যখন পানিতে ফেলে দেওয়া হয় বা মাটিতে ফেলে দেওয়া হয়, এই প্লাস্টিক প্রোডাক্টগুলো কিন্তু কখনো ক্ষয় হয় না, এগুলা কখনো মাটির সাথে মিশে যায় না, যেটার জন্য এগুলা এনভায়রনমেন্টকে অনেক বাজেভাবে পলিউট করে, এবং পানিতে যখন এগুলো পড়ে টোটাল মেরিন ইকোলজিটাকে এগুলো ভায়োলেট করে দেয়। হাইকোর্ট ডিভিশন তখন গভর্নমেন্টকে অর্ডার করে টু ব্যান অল সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমস ইভেন ফ্রম প্রডিউসিং দিজ আইটেমস
and from having these items in hotel, motel, restaurant and coastal areas throughout the country within 1 year. এক বছরের মধ্যে এগুলোর প্রোডাকশন এবং এইগুলার ম্যানুফ্যাকচার অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলা ওইসব হোটেল, মোটেল, রেস্টুরেন্টে রাখাকে কোর্ট 1 বছরের মধ্যে গভর্নমেন্টকে বলে দেয় যাতে এটা ব্যান করে দেওয়া হয়। আমাদের গভর্নমেন্টের হাতে 1 বছর সময় আছে কোর্টের এই ভার্ডিক্টটাকে ইমপ্লিমেন্ট করার। ইটস স্টিল ইন ইমপ্লিমেন্টেশন প্রসেস। এখানে আমি বলতে চাই, এটার পরে আমি নিজে দেখেছি ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে ওয়ান টাইম পাবলিক গ্লাসগুলোকে ব্যান করে দেওয়া হয়েছিল। কাচের গ্লাস আমরা দেখছিলাম যে এখন ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এরিয়া বা আমরা আমাদের ডিপার্টমেন্ট এখানে ঢাকা মেডিকেল কলেজের এই পাশে দেখলাম ঢাকা মেডিকেল কলেজের চায়ের দোকানগুলোতেও, টিএসসি তো চায়ের দোকানগুলোতে দেখলাম ওয়ান টাইম প্লাস্টিক গ্লাস ব্যান করে দিয়েছে, উইচ ইজ অফকোর্স আ ওয়েলকাম স্টেপ। আমি আশা করবো পুরো বাংলাদেশ জুড়েই গভর্নমেন্ট এই স্টেপটা ইমপ্লিমেন্ট করবে। আরেকটা অর্ডার ছিল হাইকোর্ট ডিভিশনের, ডিরেক্টিং টু স্টপ প্রোডাকশন অ্যান্ড ডিসপ্লে অফ ল্যামিনেটেড ইলেকশন পোস্টার্স। এই ডেইলিস্টার রিপোর্টটাও আপনারা অনলাইনে পাবেন যদি সার্চ দেন, ল্যামিনেটেড পোস্টার্স ইন সিটি পোলস আ বিগ থ্রেট টু এনভায়রনমেন্ট। এই ডেইলিস্টার রিপোর্টটা যখন হাইকোর্টের কাছে সাবমিট করা হয়, হাইকোর্ট ওই পিটিশনটার পরে একটি সুমোটো রুল জারি করে টু ইমিডিয়েটলি স্টপ প্রোডাকশন অ্যান্ড ডিসপ্লে অফ ল্যামিনেটেড পোস্টার্স ডিউরিং ইলেকশন ক্যাম্পেইনস টু সেভ ঢাকা ফ্রম পলিউশন। এইবার মেয়র ইলেকশনের সময় আমরা আগে কাগজের পোস্টার দেখতাম, এবার ল্যামিনেটেড পোস্টার এসেছে এবং এই ল্যামিনেটেড পোস্টারগুলো প্লাস্টিক ল্যামিনেটেড হওয়ার জন্য এগুলো আগের যে ভার্ডিক্টের কথা বললাম এগুলো পচে না, এগুলো মাটির সাথে মিশে যায় না, যে জন্য এনভায়রনমেন্টটাকে খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে। জানুয়ারিতে এই ভার্ডিক্টটা হাইকোর্ট দেয় গভর্নমেন্টকে যাতে তারা প্রপারলি এইসব ল্যামিনেটেড পোস্টারগুলো ডিসপোজ অফ করে দেয়। হাউএভার ইলেকশন শেষ হয়ে যায়, গভর্নমেন্ট অ্যাকিউরেট স্টেপ নিতে ব্যর্থ হয়। আমরা পরবর্তীতে দেখেছি আর কি যে বিদ্যানন্দ ফাউন্ডেশন একটা খুবই ভালো কাজ করে, তারা এই ল্যামিনেটেড পোস্টারগুলোকে তারা রিসাইকেল করে খাতা হিসেবে, এক্সারসাইজ বুকস হিসেবে তারা পাবলিশ করে গরিব এবং ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের জন্য তারা এগুলো প্রডিউস করছিল। ইট ইজ আ ভেরি গুড স্টেপ। আই উড লাইক টু বিলিভ দ্যাট দ্য গভর্নমেন্ট উইল অলসো হেল্প দেম ইন দিস রিগার্ড। আরও একটা কেস আছে, সর্বশেষ যেই রিট পিটিশনের যে ভার্ডিক্টও কোর্ট দেয়, এটা হ্যাজ অলরেডি বিন ইমপ্লিমেন্টেড। কোর্ট 4টা ফ্যাক্টরিকে ফাইন করে বুড়িগঙ্গা নদী পলিউট করার জন্য অ্যান্ড রানিং অপারেশন উইদাউট এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ওই রকম পরিশোধন যন্ত্র ইনস্টল না করে কোনো এরকম ফ্যাক্টরি রান করা ইজ ভায়োলেশন অফ দি বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 সেকশন 12। সো যখন অথরিটিগুলো যখন এইটা দেখে তখন গভর্নমেন্ট এই 4টা ফ্যাক্টরির পাওয়ার সাপ্লাই কেটে দেয় এবং পাওয়ার সাপ্লাই কেটে দেওয়ার পরে এই 4টা ফ্যাক্টরি 4টা সেপারেট রিট পিটিশন দায়ের করে কোর্টের কাছে। হাইকোর্ট ডিভিশন এই 4টা রিট পিটিশন তো মানে খারিজ করেই দেয়। এই 4টা ফ্যাক্টরিকে ইন্ডিভিজুয়ালি 5 লাখ টাকা প্রত্যেককে জরিমানা করে, টোটাল 20 লাখ টাকা জরিমানা করে ফর পলিউটিং বুড়িগঙ্গা, এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে বলে দেয় যাতে এই জরিমানাটা তারা রিকভার করে বুড়িগঙ্গার পানিকে পলিউশন থেকে বাঁচার জন্য কোনো প্রজেক্টে যাতে তারা ব্যবহার করে দেয়। দিস ইজ আ ফরওয়ার্ড লুকিং জাজমেন্ট বাই আ কোর্ট ইন আ রিট পিটিশন, যেখানে 4টা পার্টিকুলার ফ্যাক্টরি নিজেদের প্রাইভেট ইন্টারেস্ট রক্ষার্থে রিট পিটিশন দায়ের করেছিল। কোর্ট শুধু রিট পিটিশন খারিজই করে নাই, উল্টো তাদেরকে সর্বোপরি 20 লাখ টাকা ফাইনও দিয়ে দেয়। একটা কোয়েশ্চেন এসেছে, ভাইয়া, কনসিডারিং আরবানাইজেশন and industrialization, any river can get polluted like Turag or Buriganga with the passage of time. Don't you think the court was being judicious and foresighted while declaring all rivers dignity? Yes. এখানে আমার 2টা অবজারভেশন, অ্যাজ আই সেড। প্রথমত এই কাজটা যেটা কোর্ট করেছে, আই ওয়েলকাম দ্যাট। কোর্টের হাতে আর কোনো অপশন ছিল না, কোর্টের হাতে আর কিছু করার ছিল না। আমরা দেখেছি আগেকার দিনে কিভাবে কোর্ট বিভিন্ন অর্ডার দিয়েছে, বিভিন্ন রুল জারি করেছে, বিভিন্ন ভার্ডিক্ট দিয়েছে, ফাইনাল অর্ডার দিয়েছে, এরপরও সেগুলো হয়নি। তবে কথা হচ্ছে যে আমি সেটাকে বলি ফেজে ফেজে যেতে হবে। প্রথমে ট্রিট, যেমন আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন কোর্ট অ্যাক্টের আন্ডারে আছে রেড জোন, অরেঞ্জ জোন, এরকম কয়েকটা জোনাল আছে। সো এরকম কয়েকটা সেকশন বা এরকম কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করা, যে রেড ক্যাটাগরি রিভার যাদেরকে এখনই বাঁচাতে হবে, তুরাগ ফর এক্সাম্পল, বুড়িগঙ্গা ফর এক্সাম্পল, প্রবাবলি শীতলক্ষা ফর এক্সাম্পল, এগুলোর আন্ডার পড়ছে, এগুলোকে আগে বাঁচাও, এরপরে আসো পরবর্তী সেক্টরে। বাট এগুলোকে বাঁচাতে গিয়ে আবার এগুলোও পলিউটেড হতে পারতো। ব্যালেন্স একটা থাকা দরকার। সো লিগাল রাইটসটা যখন কোর্ট এদেরকে দিয়ে দিচ্ছে, লিগাল পার্সনহুড, অ্যাট দ্য সেম টাইম কোর্টের উচিত ছিল তাদের লিগাল ডিউটিস বা তাদের লিগাল রেসপন্সিবিলিটিস বা তাদের লিগাল লায়াবিলিটিস কি হবে, সেই লায়াবিলিটিটা যাতে কোর্ট এখানে আউটলাইন করে দিত, বাট অ্যাটলিস্ট একটা আইডিয়া দিয়ে দিত, তাহলে ভালো হতো। নইলে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট যেটা বললো যে আপনার উত্তরখণ্ড থেকেই তো খালি ওই জন্য রিভার ফ্লো হয় না। ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের এখানে একটা রায়, আরেকটা পয়েন্ট ছিল যেটা আমি আপনার কোয়েশ্চেনে মেনশন করতে চাই, সেটা হচ্ছে তারা বলছে যে এই গঙ্গা যমুনা তো খালি ইন্ডিয়াতেই প্রবাহ করে না, বাংলাদেশের থেকেও প্রবাহ করে আসে। তাহলে ওইখান থেকে যদি একটা পলিউশন আসে, তাহলে আমাদের কি এই
যদি গঙ্গা এবং যমুনার বিরুদ্ধে যদি মামলা হয় তখন কে রিপ্রেজেন্ট করবে, নানা কমপ্লেক্স সিচুয়েশন হয়। সো এইরকম কেসে যেমন তুরাগ এবং বুড়িগঙ্গা বা আমাদের পদ্মা, মেঘনা, যমুনা তো ইন্ডিয়ার সাথেও আমাদের কানেকশন আছে। সো এই পার্টিকুলার ইনস্ট্যান্সে যখন যমুনা রিভার দিয়ে যদি কোনো এরিয়া ধ্বংস হয়ে যায় বা ঘনবসতি হয়, তখন লায়াবিলিটিটা অ্যাকচুয়ালি কার উপর পড়বে? আমি এখানে উল্টে আর্গিউ করেছি যে লাইব্রেরিটা মানুষের উপরই পড়বে, কারণ মানুষই আসলে পলিউট করে আজকে জলোচ্ছ্বাসটা নিয়ে আসছে। তবে ইট ইজ নট সো সিম্পল আমার আর্গুমেন্টে নানা লেয়ার আছেন। রিভারকেও টু এন এক্সটেন্ট লায়াবেল করা যায়। সো লিভারের লায়াবিলিটিটা কতটুকু হবে সেইটাকে কোর্টের জাজমেন্টে আউটলাইন করে দেওয়া দরকার ছিল। আমি যখন আমার পেপারটা লিখেছিলাম তখনও ফুল ভার্ডিক্টটা বের হয়নি, পরবর্তীতে ফুল ভার্ডিক্টটা হয়েছে। আমি ফুল ভার্ডিক্টটা ইন ডিটেলসে পড়িনি, আই স্কিমড থ্রু দ্য ভার্ডিক্ট, বাট আই স লিগাল লায়াবিলিটিটা কোর্ট আউটলাইন করে দেয়নি। বাট আমি আশা করব যে কোর্ট ন্যাশনাল রিভার কনজারভেশন কমিটিকে যেই পাওয়ারটা দিয়েছে এবং গভর্নমেন্টকে যেই পাওয়ারটা দিয়েছে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের আন্ডারেও, তারা তাদের এই পাওয়ারটা ইউটিলাইজ করবে এবং অবশ্যই তারা রিভারের লায়াবিলিটিটাকে লিমিট করবে যাতে রিভারের রাইটসটা যাতে প্রাধান্য পায়। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, অ্যান্ড এই কোয়েশ্চেনের অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক বা ডিরেক্ট কোনো অ্যান্সার আসলেই মানে আজকের দিনেও আসলে নেই। একটা কোয়েশ্চেন ছিল, আমি দেখছিলাম বাপ্পি খান, যে সেকেন্ড কোয়েশ্চেনটা, 104 অনুচ্ছেদের প্রয়োগ যতটুকু আমরা দেখি এতটুকু কি পর্যাপ্ত বলে মনে করেন নাকি? ভাইয়া 104-এর অ্যাপ্লিকেশন বাংলাদেশে খুবই কম। ডক্টর রিদওয়ানুল হক স্যারের একটা পেপার আছে যেখানে হি রেফার টু অনলি 2 কেসেস, যেখানে 2 to 3 কেসেস যেখানে পাওয়ার টু ডু কমপ্লিট জাস্টিস কোর্ট রেফার করেছে। বাট তাও সেই পাওয়ার টু ডু কমপ্লিট জাস্টিসের কন্টেন্টটা যেটাকে বলে আর কি সাবস্ট্যান্সিয়াল ডেভেলপমেন্ট হয়নি, কোর্টে সেটা রেফার করে ভার্ডিক্টটা দিয়ে দিয়েছে আর কি। সাবস্ট্যান্সিয়াল ডেভেলপমেন্ট না হলে ইট ইজ ভেরি ইম্পসিবল। এবং এই জন্য আমি বলি যে কোর্ট 104-এর আন্ডারে অ্যাপিলেট ডিভিশন এরকম অ্যাপিলেট চাইলেই নানা অর্ডার দিতে পারে, এবং যেটাকে ব্যারিস্টার রাসনা ইমাম যেটাকে বলে, কোর্ট এই পাওয়ারের আন্ডারে দিনকে রাত, রাতকে দিনও করে ফেলতে পারে। বাট আমি আশা করব এই পাওয়ারটা কোর্ট জুডিশিয়াসলি এক্সারসাইজ করবে, স্পেশালি ইন PIEL কেসেস, যাতে রাইট টু এনভায়রনমেন্ট যাতে মানুষের প্রোটেক্টেড হয়। কেননা এরকম কেসে কোর্ট যদি স্ট্রিক্ট লিগাল ইন্টারপ্রিটেশনে যায়, নিজের পাওয়ারের বাইরে যেতে না চায়, তখন অনেক সময় দেখা যায় ইন দ্য লার্জার কেস বা গ্রেটার সিনারিওতে দেখা যায় মানুষেরই মানে পাবলিকেরই ফান্ডামেন্টাল রাইট টু এনভায়রনমেন্ট, যেটা রাইট টু লাইফের আন্ডারে আসছে, সেটা ভায়োলেট হয়ে যাচ্ছে আর কি। সো ইট ইজ এসেনশিয়াল যাতে কোর্ট যাতে 104-এর এই পাওয়ারটা এফেক্টিভলি ইউটিলাইজ করে। আমি এখানে আরও দুইটা জিনিস আমি নিজে থেকে ডিসকাস করতে চাই। আমার ইনিশিয়াল প্রেজেন্টেশন ইজ ওভার, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ আস্ক। অনেকেই বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন, আমি সময় সময় তাদেরগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আরও কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে থাকেন। আমি পার্সোনালি কিছু জিনিস মনে করি ইটস ইম্পর্টেন্ট টু শেয়ার। একটা হচ্ছে যে ওয়েজ অ্যান্ড মিনস টু ওভারকাম দিস চ্যালেঞ্জেস, কী করতে পারি আমরা। একটা তো হচ্ছে প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দ্য লজ অ্যান্ড কোর্ট ডিসিশনস, এটা তো নো ব্রেইনার। এটা অবশ্যই আইনের যদি সুষ্ঠু প্রয়োগ হয়, আইনের শাসন, রুল অফ ল যদি থাকে, তাহলে অবশ্যই ইন আ লট অফ কেসেস দেখতে পারবো আমরা যে আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাইট টু প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট আপহেল্ড হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা দেখব যে কিভাবে মানুষের রাইট টু লাইফও কোর্ট আপহোল্ড করবে। তবে এখানে কোর্ট কয়েকটা ইনোভেটিভ মেকানিজম নিতে পারে, এবং এইগুলো যারা বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মুট করেছেন, মুটকোট কম্পিটিশন আপনারা দেখেছেন, আমি আমার মুটকোট কম্পিটিশনে এই আর্গুমেন্টগুলো দিই। সর্বোপরি টিআইবি ন্যাশনাল মুটেও আমি আর্গুমেন্টটা দিয়েছিলাম। একটা হচ্ছে ম্যান্ডেটরি ফলো আপ প্রসিডিওর ফ্রম টাইম টু টাইম, যেটাকে বলে রিট অফ কন্টিনিউয়াস ম্যান্ডামাস। এটা একটা ইনোভেটিভ মেকানিজম যেটার আন্ডারে কোর্ট একটা রিট অফ ম্যান্ডামাসই খালি দিবে না, কন্টিনিউয়াস ম্যান্ডামাস দিবে। অর্থাৎ সময়ে সময়ে গভর্নমেন্টকে বলবে যাতে গভর্নমেন্ট জিনিসটার প্রতি নজরদারি করে, এবং সময় সময় গভর্নমেন্ট কোর্টকে রিপোর্ট দেয় অ্যাবাউট দি স্ট্যাটাস অফ দি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কারেন্ট আপডেট। অর্থাৎ এই পার্টিকুলার কেসে যদি আমি দেখি যে রিভারগুলোকে যে লিগাল পার্সন দেওয়া হলো, যদি এটাকে রিট অফ কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে দিত, তার মানে হচ্ছে গভর্নমেন্ট সময় সময় কোর্টে একটি রিপোর্ট দায়ের করতো যে এই সময় আমাদের এইটা হচ্ছে আমাদের আপডেট, আমরা এই কাজ করেছি, পরবর্তী ফর এক্সাম্পল 6 মাস পরে এইগুলো হচ্ছে আমরা করতে পেরেছি, দিস ইজ দ্য স্ট্যাটাস, এইগুলো পেন্ডিং আছে। কোর্টের এই ওভারসাইটের পাওয়ারটা জাস্ট ভার্ডিক্ট দিয়ে কোর্টের শেষ করে দেওয়া উচিত না। অ্যাপ্রোপ্রিয়েট কেসে কোর্টের রিট অফ কন্টিনিউয়াস ম্যান্ডামাসও দেওয়া উচিত, যাতে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বুঝে যে না, আমার কোর্টের কাছে আমি দায়বদ্ধ, কোর্টের কাছে আমার সময় সময় রিপোর্ট দাখিল করতে হবে আমার আপডেটের ব্যাপারে, আমরা কত দূর কাজ করেছি। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট,
ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্সে রিট অফ কন্টিনিউয়াস ম্যান্ডামাস এখন একটা বড় জায়গা পেয়ে গিয়েছে ইন্ডিয়ার জুরিসডিকশনে করাপশনের কেসে স্পেসিফিক্যালি, যেটা আমি টিআইবিতে আর্গিউ করেছিলাম মুটে, এবং এনভায়রনমেন্টাল রেজিমে অনেক ব্যবহার হচ্ছে কন্টিনিউয়াস ম্যান্ডামাসের। আমি আশা করবো বাংলাদেশের জাজরাও কন্টিনিউয়াস ম্যান্ডামাস খুব কম দিয়েছে, দেয়নি যে এমন না, বাংলাদেশেও কন্টিনিউয়াস ম্যান্ডামাস দিয়েছে, কিন্তু সেটা আরও বেশি দেওয়া উচিত ইন দি অ্যাপ্রোপ্রিয়েট কেসেস। এবং আমি মনে করি তাসনিম নুসাদ একটা যে কোয়েশ্চেন করেছিল, আমি মনে করি তোমার এটা রিপ্লাইতে আমি এটা বলে দিতে চাচ্ছি যে রিট অফ কন্টিনিউয়াস ম্যান্ডামাস ক্যান বি আ প্রপার লিগাল মেকানিজম and a remedial mechanism to ensure যাতে সময়ে সময়ে কোর্টের ভার্ডিক্ট যাতে ঠিকমতো ইমপ্লিমেন্টেড হয়। আমি আরেকটা কথা প্রথমেই বলেছিলাম, এম্পাওয়ারিং দি এনভায়রনমেন্ট কোর্টস। আমি মনে করি এনভায়রনমেন্ট কোর্টগুলোকে আরও বেশি পাওয়ার দেওয়া উচিত। এনভায়রনমেন্টাল কোর্টগুলোর অলরেডি সিভিল পাওয়ার আছে, ক্রিমিনাল পাওয়ার আছে, এডিআর করারও পাওয়ার আছে, আমি যেটা আইনটা পড়ে দেখলাম। কিন্তু যেটা বললাম যে বিভিন্ন ব্যারিয়ারগুলো যেগুলো এক্সিস্ট করে আর কি, যে নট ডিজাইন টু অ্যাকোমোডেট এক্সপার্ট নলেজ, আশা করবো এইটা দেওয়া হবে কোর্টকে। এবং এছাড়াও ডিজির এই পাওয়ারটাকে আরেকটু লিমিট করা উচিত, যে ডিজির প্রায়র অ্যাপ্রুভাল নিয়ে কেস ফাইল করতে হবে, এরকম পার্টিকুলার কেসে ডিজির যদি কোনো স্বার্থ থাকে, নিজস্ব স্বার্থ থাকে, তখন কেস ফাইল করা ডিফিকাল্ট হয়ে যায়। এই পাওয়ারটা আশা করি ওয়েভ করা হবে। এবং থার্ড পার্টিদেরকে একটা প্রভিশন দেওয়া উচিত যাতে তারা রিপ্রেজেন্টেটিভ স্যুট সিপিসির আন্ডারে এনে যাতে তারা ফাইল করতে পারে, কারণ এই কোর্টকে সিভিল পাওয়ারও দেওয়া হচ্ছে। তবে এইটা ঠিক, আমি একটা জিনিস মনে করি, এবং অনেকগুলো লিগাল লিটারেচারে এই কথাটা বলা হয়েছে, যে পিআইএল ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট টু ইনফ্লুয়েন্স ল, পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্ম। আমি যেটা বললাম যে ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ কেসগুলোর পরেই কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনের 15th অ্যামেন্ডমেন্ট এসে এনভায়রনমেন্টাল রাইটকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে স্থান দেওয়া হয়। অর্থাৎ আমাদের জুডিশিয়াল অ্যাক্টিভিজমের জন্য, বেলার জুডিশিয়াল অ্যাক্টিভিজমের জন্যই কিন্তু আজকে আমরা রাইট টু এনভায়রনমেন্টকে আমরা একদিকে একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হিসেবে পেয়েছি, আবার রাইট টু হেলদি এনভায়রনমেন্টকে আমাদের লয়াররা এবং সময় সময় কোর্টও রাইট টু লাইফের আন্ডারে নিয়ে এসে তাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে তাকে ইন্টারপ্রেট করছে আর কি। সো আই থিঙ্ক পিআইএল অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট, ইট ক্যান বি ইউজ টু ইনফ্লুয়েন্স ল, পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্মস। তবে পিআইএল করতে আগেকার দিনে যে ব্যারিয়ারটা ছিল, ইনসাফিসিয়েন্ট এনভায়রনমেন্টাল লেজিসলেশন, ল্যাক অফ এনভায়রনমেন্টাল লজ এনফোর্সমেন্ট, ল্যাক অফ উইলিংনেস টু ব্রিং অ্যাকশন ডিউ টু পলিটিক্যাল প্রেশার একটা বড় ইস্যু। এরকম কেসে পিআইএল এখনও আমি মনে করি যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন খুব বেশি কোর্টে আসছে না, আবার অনেক সময় যথেচ্ছ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আসছে, যেটার জন্য অরিজিনাল যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনগুলো আসা উচিত সেগুলো কোর্টের মুখ দেখতে পাচ্ছে না, অনেক দিন পরে পরে সেগুলো শুনানি হচ্ছে। সো আমি মনে করি যে এই পার্টিকুলার ইনস্ট্যান্সগুলো আমাদের মাথায় রাখা উচিত, যাতে পিআইএল এর অ্যাবিউজ না হয়, পিআইএল এর সঠিক প্যারামিটার অনুযায়ী পিআইএল হয়, এবং এরকম কেসগুলোতে কোর্ট যাতে ম্যান্ডেটরি ফলো আপ প্রসিডিউর দেয়, কোর্ট যাতে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেয়। অ্যাপেলেট ডিভিশনের কাছে গেলে অ্যাপেলেট ডিভিশনের যে ইনহেরেন্ট পাওয়ারটা আছে প্লাস কনস্টিটিউশনাল পাওয়ার আছে আন্ডার আর্টিকেল 104 যদি অ্যাপেলেট ডিভিশনকে এই পাওয়ারটা নাও দিত, তাও কিন্তু অ্যাপেলেট ডিভিশনের ইনহেরেন্ট পাওয়ার থাকতো। বাট 104 অ্যাপেলেট ডিভিশনকে কনস্টিটিউশনাল পাওয়ার দিচ্ছে টু ডু কমপ্লিট জাস্টিস। এইটা আই থিঙ্ক এইটার রেজিমটা আমাদের ডেভেলপ করা দরকার, স্পেশালি ইন এনভায়রনমেন্টাল ল কেসেস, যাতে কোর্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন এনশিওর করতে পারে। আমার লাস্ট একেবারেই একটা পয়েন্ট আছে, ডিভাইজিং ইনোভেটিভ মেকানিজমস টু এনশিওর জাস্টিস, এনভায়রনমেন্টাল টর্টস অর টক্সিক টর্টস। এটা নিয়ে আমি আমার এক জুনিয়রের সাথে আজকে দুপুরেই কথা বলছিলাম, যে এবং এটা আমরা মুটে অনেক সময় করি, আমি মুট বারবার বলি কারণ আমার ওনলি এক্সপোজার টু আ প্রপার ফোরাম লাইক দ্যাট ইজ ডিউ টু মুটস। যদিও আমরা when I work in আই প্রো বোনো আমরা বিভিন্ন চেম্বারের সাথে কোলাবোরেট করে উই টেক আপ কেসেস, বাট এটা আমি দেখতে পাচ্ছি যে খালি ট্র্যাডিশনাল লিগাল যেই রেমেডিয়াল মেজার্সগুলো আছে সেগুলাই না, আর ইনোভেটিভ মেকানিজমস আমাদের ফ্রম টাইম টু টাইম আনতে হবে। এটা প্রতিষ্ঠিত দেশগুলো, কমন ল কান্ট্রিগুলোতে করেছে, আমরা কেন পিছিয়ে থাকবো? এনভায়রনমেন্টাল টর্ট রেজিমের আন্ডারে আমরা কিভাবে আনতে পারি? প্রথমত আমাদের যেটা মানতে হবে যে এনভায়রনমেন্টাল পলিউশন কেসগুলোতে যদি ক্রিমিনাল কেস হয়, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের আন্ডারে আমরা তাকে লায়াবেল করলাম, কোর্ট তাকে একটা ফাইন দিল বা কোর্ট তাকে লায়াবেল ঘোষণা করলো, সময় সময় কোর্ট এই অর্ডারও দিয়েছে যারা কোর্টের অর্ডার মানবে না, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট ভায়োলেট করবে, তাদেরকে জেলে নিতে হবে। খুবই ভালো, তাকে জেলে নিলাম, তাকে ফাইন করলাম, কিন্তু এইটা দিয়ে যাদের লিগাল রাইটস ভায়োলেটেড হয়েছে, নট অনলি অফ দি রিভার্স, ওই রিভারের আশেপাশে এলাকায়, তীরবর্তী এলাকায় যাদের ঘর বসতি আছে, ঢাকার নিম্নাঞ্চলে যাদের ঘর বসতি আছে, তাদের তো রাইটস ভায়োলেট হয়েছে, তাদের রাইটস তো আপহোল্ড করতে হবে। এরকম কেসে গভর্নমেন্টকে লায়াবেল করা যায় বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে লায়াবেল করা যায়, নট অনলি আন্ডার স্ট্যাচুটরি প্রভিশনস বাট tort law provisions such as absolute liability, strict liability, vicarious liability, etc. অর্থাৎ
তাদের একটা ডিউটি টু কেয়ার আছে, সেই ডিউটি টু কেয়ারটা তারা দিতে বাধ্য হয়েছে এবং সেইটার জন্য কারো প্রতি একটা হার্ম হয়েছে, এগুলো এস্টাবলিশ করে গিয়ে আমরা নট অনলি, এবং অ্যাজ আই সেড, অ্যান্ড এটা আমাদের মনে রাখা দরকার, ক্রিমিনাল রেমেডির সাথে টর্ট ল রেমেডি বা সিভিল রেমেডির সাথে টর্ট ল রেমেডি কিন্তু সেম না, একসাথে মিশে যায় না, এগুলো ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড প্যারালাল রেমেডি। আপনি এনভায়রনমেন্টাল কনজারভেশন এনভায়রনমেন্টাল কোর্টে একটা মামলা করে আপনি হাইকোর্ট ডিভিশনে একটা পিআইএল করতে পারবেন, বা আপনি এনভায়রনমেন্ট কোর্টেই অ্যাক্টের আন্ডারে একটা মামলা করে আপনি একটা সিভিল কোর্টে গিয়ে আপনি কম্পেনসেশন কেসও করতে পারবেন এই পার্টিকুলার কেসে। আমাদের যদিও পার্টিকুলার ল নেই, তবুও রিসেন্ট যে কেসগুলো হয়েছে, ফর এক্সাম্পল সিসিবি ফাউন্ডেশন ভার্সেস বাংলাদেশ, পপুলার ইউনিভার্স জিহাদের কেস, বাংলাদেশ বেভারেজ কেস, ক্যাথরিন মাসুদের কেসটা, এই কেসগুলোতে টর্ট লকে আমাদের প্রাধান্য, টর্ট ল মেকানিজমটাকে বাংলাদেশে লিগালি এস্টাবলিশ করা হচ্ছে এখন। খুবই ইম্পর্টেন্ট কেস হচ্ছে সিসিবি ফাউন্ডেশন কেস, কারণ এখানে 102 অনুচ্ছেদের আন্ডারে কম্পেনসেশনকে কোর্ট বলছে ইজ আ কনস্টিটিউশনাল রাইট অফ এভরি ইন্ডিভিজুয়ালস। সেরকম কেসে আমরা খালি লয়ের প্রভিশনসগুলো না, স্ট্যাচুটরি প্রভিশন বাদেও, কনস্টিটিউশনাল প্রভিশন বাদেও, টর্ট ল প্রভিশন এনেও লায়াবিলিটির কনসেপ্টগুলোতে স্ট্রিক্ট লায়াবিলিটি, ভাইক্যারিয়াস লায়াবিলিটি এবং অ্যাবসোলিউট লায়াবিলিটি দ্বারা আমরা গভর্নমেন্টকে বাধ্য করতে পারি এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে বাধ্য করতে পারি টু এনশিওর দ্যাট দে ডু নট পলিউট দি এনভায়রনমেন্ট, অ্যান্ড ওয়ান্স দে ভায়োলেট এনভায়রনমেন্ট অ্যান্ড কজ ড্যামেজ টু আদার্স, নট অনলি দি এনভায়রনমেন্ট, তাদের প্রতি যাতে একটা ক্ষতিপূরণ তারা দিতে বাধ্য হয়। একটা কোর্ট কোয়েশ্চেন এসেছে ফাতেমা জাহরা, যদি আদালতের দেওয়া নির্দেশ মানতে সরকার ব্যর্থ হয় সেক্ষেত্রে সরকার কি কোনো লায়াবিলিটি থাকবে না, যেহেতু তারা আদালতের নির্দেশ মানতে ব্যর্থ হচ্ছে? এটা অবশ্যই আদালতের নির্দেশ মানতে বাধ্য হলে কিন্তু একটা স্ট্যাচুটরি ল আছে, কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট, দ্যাট উইল বি রিগার্ডেড এজ আ কন্টেম্পট অফ কোর্ট। তবে যেটা বললাম যে এইটার খুব বেশি ব্যবহার হয় না, বাট এটা ব্যবহার হওয়া উচিত, এবং খালি গভর্নমেন্টই না, অনেক সময় যেটা বললাম কিছু স্বার্থান্বেষী মহল থাকে যাদের পাওয়ার এত বেশি, স্পেসিফিক বিজনেস মাসল পাওয়ার এত বেশি থাকে যে গভর্নমেন্ট তাদের হাতে এক পর্যায়ে জিম্মি হয়ে যায়, কিছু করার থাকে না। যেটার এক্সাম্পল আমি বলি যে আমাদের বাংলাদেশে যখন 2018 সালে সড়ক নিরাপত্তা আন্দোলন হলো, তখন গভর্নমেন্ট থেকে যতবার বলা হলো সড়ক নিরাপত্তার বিধানের মানার জন্য, বাস মালিক কর্তৃপক্ষগুলা যখন গভর্নমেন্ট সেই বাসগুলোকে আটকানোর চেষ্টা করলো, তাদের লাইসেন্স কাটার চেষ্টা করলো, বাস মালিক গুলো কি করলো, তাদের বাসগুলোকে বন্ধ করে দিল চলাচল থেকে, পুরো দেশকে তারা জিম্মি করে ফেললো। তো অনেক সময় স্বার্থান্বেষী মহলকেও মাঝে মাঝে দেখা যায় যে তাদের নিজেদের পাওয়ার তারা অ্যাবিউজ করে, দেখা যায় অ্যাট টাইমস তারা মানুষের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করছে, তখন তো স্ট্যাচুটরি প্রভিশন আছেই। আমি যে কথাটা বললাম এনভায়রনমেন্টাল টর্ট বা টক্সিক টর্ট স্ট্যাচুটরি প্রভিশনের সাথে গিয়ে প্যারালাল ইন্ডিপেন্ডেন্ট রেমেডি হিসেবে কাজ করবে, সো দ্যাট পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের ওয়ার্ল্ডটা এবং এই ওয়ার্ল্ডে আপনার ইনোভেটিভ মেকানিজমস যাতে আরও ডেভেলপ হয় টু এনশিওর জাস্টিস অ্যান্ড অ্যাকর্ডিং টু আর্টিকেল 104 কমপ্লিট জাস্টিস ফর দ্য ভিকটিমস। দ্যাট ইজ মাই এন্টায়ার what I say legal standing or position in this case. তাহলে আমরা আজকে কি নিয়ে দেখলাম? আমরা প্রথমে দেখলাম যে বাংলাদেশের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি, এটার বেসিক কনস্টিটিউশনাল প্রভিশনগুলো কি কি ছিল। আমরা দেখলাম যে পিআইএল এর স্পেসিফিক সেই প্রভিশনটা কি, এবং সেই প্রভিশনে পার্সন অ্যাগ্রিড বা সংক্ষুব্ধ ব্যক্তিকে বলতে কোর্ট কি বুঝিয়েছে। ডেভেলপমেন্টটা দেখলাম আমরা, প্রথম কেসটা পিআইএল এর প্রথম কেস আমি বললাম বেরোবাড়ি কেসটা, পিআইইএল এর প্রথম কেস আমি যেটা বললাম মহিউদ্দিন ফারুকের কেসটা, ফ্যাপ 20 কেসটা। আমরা দেখলাম অ্যাগ্রিভ পার্সন কিভাবে কোর্ট লিবারালাইজ করেছে এই কনসেপ্টটা। আমরা দেখলাম কারেন্ট পজিশনটা কি এনবিআর ভার্সেস আবু সাইদ কেসের 14 নম্বর প্যারামিটার অনুযায়ী। আমরা দেখলাম যে পিআইএল এর গ্রোথের জন্য কিভাবে কোর্ট এনশিওর করেছে, লোকাস স্ট্যান্ডি কনসেপ্টটাকে উন্মুক্ত করেছে, রাইট টু হেলদি এনভায়রনমেন্টকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে এস্টাবলিশ করেছে থ্রু ভার্ডিক্টস, বিভিন্ন রেমেডি দিয়েছে যেমন ইনজাংটিভ রিলিফ, সুওমোটো রুল এবং ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লজ অ্যান্ড ইন্টারন্যাশনাল কনভেনশনসের অ্যাপ্লিকেশন দ্বারা। আমরা দেখলাম যে পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে কি কি করতে হবে আমরা সেটা দেখলাম। আমরা রিসেন্টলি একটি ল্যান্ডমার্ক ভার্ডিক্ট দেখলাম, রিভারগুলোকে যে লিগাল পার্সনহুড দেওয়া হয়েছে সেই ভার্ডিক্টের প্রোজ অ্যান্ড কনস আমরা দেখলাম, সেই ভার্ডিক্টটা কীভাবে ইমপ্লিমেন্ট করে কোর্ট আমরা এটা নিয়ে আলোচনা করলাম। আমরা হাইকোর্ট ডিভিশনের এই বছর জানুয়ারি মাস পর্যন্ত 2টা ল্যান্ডমার্ক ডিরেক্টিভ এবং একটা ল্যান্ডমার্ক ডিসিশন দেখলাম, এবং আমরা সর্বোপরি আলোচনা করলাম কিভাবে ইনোভেটিভ মেকানিজমস দিয়ে আমাদের আজকে আমাদের
হাইকোর্ট ডিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিকেল 103 104 এর আন্ডারে, স্পেসিফিক্যালি 104 এর আন্ডারে আমাদের অ্যাপেলেট ডিভিশন এনভায়রনমেন্টাল রাইট আপহোল্ড করতে পারে। আমরা এটাও দেখলাম যে এনভায়রনমেন্টাল কনজারভেশন কোর্ট যদিও এস্টাবলিশ হয়েছে, কেন এর পাওয়ারগুলো অনেক লিমিটেড, এবং এই লিমিটেড পাওয়ারের জন্য এনভায়রনমেন্ট কনজারভেশন কোর্ট অ্যাকচুয়ালি তার মূল দায়িত্বটা পালন করতে ব্যর্থ হচ্ছে এবং হিমশিম খাচ্ছে, এবং কেন সেই পাওয়ারটা তার প্রতি কনফার করে দেওয়া দরকার। আমি সর্বশেষ একটা কথা বলি, শেষ করতে চাই, যে আমরা গতকালকে সাইক্লোন আমফানের যেই প্রলয় সেটা আমরা দেখলাম। আমরা করোনা ভাইরাসের মহামারীটা তো আমরা এখনো দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার জন্য আমাদের, আমি একটা হিসেবে বলছিলাম 180টার বেশি, সম্ভবত 200টার মতো আইন বা এরও বেশি হতে পারে আমাদের আইন আছে, কিন্তু সেই আইনগুলোকে ইমপ্লিমেন্ট করার মতো কিছু নাই। যেটাকে বলে কাজীর গরু গোয়ালে আছে, কেতাবে আছে, গোয়ালে নেই। সো আমাদের যতদিন পর্যন্ত আইনগুলো ইমপ্লিমেন্ট করা না হবে ততদিন পর্যন্ত আসলে আইন করে আসলে কোনো লাভ হবে না আমাদের। এবং আমরা জানলাম বিভিন্ন কারণে আমরা আইনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হচ্ছি। সেগুলো ইমপ্লিমেন্ট করার দায়িত্ব শুধু কোর্ট এবং গভর্নমেন্টেরই না, সেটা দায়িত্ব আমার, আপনার, আমাদের সবাইর। আমাদের কাজ হচ্ছে বাই রেইজিং অ্যাওয়ারনেস অন এনভায়রনমেন্টাল ইস্যুস থ্রু দিস প্ল্যাটফর্ম সাচ অ্যাজ ফেসবুক লাইভস, আমাদের মানুষ, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো সচেতন করে। বিকজ গ্লোবাল ওয়ার্মিং ইজ আ থিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই বলো গ্লোবাল ওয়ার্মিং ইজ আ হোক্স, হি ইজ নট অ্যান এক্সপার্ট ইন দ্য ফিল্ড, হি ইজ অ্যান এক্সপার্ট ইন বিজনেস ফিল্ড, হি ইজ নট অ্যান এক্সপার্ট ইন এনভায়রনমেন্টাল ফিল্ড। এনভায়রনমেন্টাল লর ফিল্ডে নাও সবাই বলে যাচ্ছে যে কেন এনভায়রনমেন্টাল রেজিমের আন্ডারে গ্লোবাল ওয়ার্মিং সামনের দিনে পৃথিবী আরও যত আগাবে আমরা আরও ক্ষতিগ্রস্ত হতে থাকবো। করোনা ভাইরাস ইজ অনলি আ স্টার্ট, সামনের দিনে আমাদের আরও খারাপ সময় পোহাতে হবে যদি আমরা এখন থেকে সচেতন না হই। সচেতন হওয়ার সময় অলরেডি শেষ, সচেতন হওয়ার এখন সময় নাই আর। এখন কিছু করে আমরা কিছু বাঁচাতে পারবো, ফিউচার জেনারেশনের জন্য একটা পৃথিবী রেখে যেতে পারবো আমরা, যেটাকে আমি বলি প্রিন্সিপাল অফ ইন্টারজেনারেশনাল ইকুইটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রাজেনারেশনাল ইকুইটি। আমরা আমাদের বাসায় বসে এনভায়রনমেন্ট পলিউট করলে আমাদের বাকিরা যারা আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আমরাও বেঁচে যাবো এমন না। তবে আশা করব যে এনভায়রনমেন্টাল রাইটসের এই রিজিমটা আমরা বাংলাদেশ ইনশাল্লাহ সামনে থ্রু জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার অথরিটির প্রপার স্টেপস দ্বারা আমরা ডেভেলপ করতে পারবো। আমি PIEL এর জাস্ট কয়েকটা ল্যান্ডমার্ক কেস, গ্রোথ ফেজটা, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা, PIEL এর লিগাল রেজিমটা, লিগাল বেসিস নিয়ে কথা বলেছি, চ্যালেঞ্জেস, ফিউচারটা কী কই এগুলো নিয়ে কথা বলেছি। ওয়ার্ল্ডটা অনেক বিস্তৃত, অনেক গভীর, অনেক পড়াশোনার জায়গা আছে। কিছু বই আমি সাজেস্ট করতে পারি। আমি যদি একটা দেখে যাই, SED ফাউন্ডেশনের একটা বই আছে, আপনারা যদি বাংলাদেশের সব ল্যান্ডমার্ক জাজমেন্টগুলো যদি আপনারা জানতে চান, বাংলাদেশ এনভায়রনমেন্টাল জাজমেন্টস নামে তাদের একটা পাবলিকেশন আছে, দিস ইজ দ্য পাবলিকেশন SED ফাউন্ডেশনের বাংলাদেশের সকল ল্যান্ডমার্ক জাজমেন্ট শুরু থেকে 2018 সাল পর্যন্ত, এবং গত বছর দেখলাম তার একটি নতুন এডিশন বের করছে। সো আই উড সাজেস্ট নতুন এডিশনটা যাতে কিনেন, সব রায় এখানে সংকলন করা আছে। আমি যে রায়গুলোর কথা বললাম, রিভার্স লিগাল পার্সনস রায়টা এবং এই বছরের রায়গুলো বাদে প্রবাবলি সবগুলো রায় আপনারা এই বইতে পাবেন। ইউ ক্যান গো থ্রু দিস বুক টু রিড থ্রু অল দ্য জাজমেন্টস। আমি আরেকটা বই যেটা বলেছিলাম, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, বাংলাদেশ পার্সপেক্টিভ, দিস বুক ইজ ভেরি, খুবই ইনডেপথ কথাবার্তা বলা আছে এখানে। ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেনের এই বইটা, এই বইটাও আপনারা দেখতে পারেন। খুব পপুলার একটা বই আছে, আই রিয়েলি লাভ দিস বুক অ্যান্ড আই adore and respect this author a lot. ডক্টর আব্দুল্লাহ আল ফারুক স্যারের যে বইটা আছে, এনভায়রনমেন্টাল ল, গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ কনটেক্সট, এই বইটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমি ইন্টারনেট থেকে অনেকগুলো ম্যাটেরিয়াল নিয়েছি পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশনের। ডক্টর রিদওয়ানুল হক স্যারের কয়েকটা আর্টিকেলস নিয়েছি। প্রফেসর ডক্টর জোনা রাজ্জাকের কিছু থিসিস পেপার্স এবং রিসার্চ পেপার্স অনলাইনে অ্যাভেলেবল যেগুলো ইন্টারনেট থেকে, সেগুলো থেকে আমি মেটেরিয়ালস নিয়েছি। এবং আরও কয়েকটি বই আছে, ডক্টর সাদি আফরোজ মুফতির ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল বাংলাদেশ কনটেক্সট, এটা নিয়েছি, এবং আরও ইন্টারনেট ম্যাটেরিয়াল ঘাটাঘাটি করেছি। সো দোজ আর মাই সোর্সেস, দোজ আর মাই what I would say basis on which I spoke, and I believe it will be essential for you to go through this যদি আপনারা এগুলো নিয়ে আরও জানতে চান। লাস্ট একটা কোয়েশ্চেন নিয়ে আমি শেষ করে দিব। তাসনিম নুসরাত আরও একটা কোয়েশ্চেন করেছে, অ্যাজ আ ডেভেলপিং কান্ট্রি ওয়্যার মোস্ট অফ দ্য পিপল অনলি ফোকাস অন লাইভলিহুড, বাট ক্যান বি দ্য ওয়ে টু রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য কমন পিপল। এটা গভর্নমেন্টের থেকেই একটা বড় পুশ আসতে হবে। এইটা নিয়ে কথা বলা শুরু করলে কথা অ্যাকচুয়ালি শেষ হবে না, কারণ আমি একটা এক্সাম্পল দিতে চাই। আমরা দেখছি মানুষ অনেকে করোনা ভাইরাসের নেগেটিভ এফেক্ট সম্বন্ধে খুব সচেতন না হয়েও ফেরি দিয়ে পারাপার হচ্ছে, গ্রামের বাড়ি যাচ্ছে। আমরা অনেকে ফেসবুকে, আমরা তাদেরকে কমেন্ট সেকশনে আমি দেখলাম মূর্খ বলে তাদেরকে আমরা গালি দিচ্ছি। আমার কাছে কথা হলো, তারা কিন্তু আসলে করোনা ভাইরাসের
জিনিসটা এটা কেন হার্মফুল, ভাইরাসটা কিভাবে এনভায়রনমেন্টে ছড়ায়, এই বিষয়ে তারা সচেতন না, এবং তারা অসচেতনতার জন্যই তারা আজকে অ্যাকচুয়ালি এই এই কাজগুলো করছে। তো অতএব আমার কথা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা রেজ করতে হবে ফেজে ফেজে, এক একটা পার্টিকুলার গ্রুপের কাছে এক একটা মেকানিজম ইউজ করে তাদের কাছে অ্যাওয়ারনেস রেজ করতে হয়। আপনি যেটা ভিলেজে গিয়ে একেবারে বা মফস্বলে গিয়ে বা একেবারেই রিমোট এরিয়ায় মানুষের কাছে যেই মেকানিজমের থ্রুতে আপনি অ্যাওয়ারনেস রেজ করবেন, আপনি আমাদের মতো জেনারেশনকে যারা ফেসবুক নির্ভর, আমাদেরকে আপনি ডিফারেন্ট ওয়েতে অ্যাওয়ারনেস রেজ করবেন। পলিসি মেকার্স শুড ডিসাইড হাউ অ্যান্ড হোয়াট আর দ্য প্রপার অ্যান্ড এফেক্টিভ মেকানিজম টু রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপল, এবং সেইভাবে কাজ করা উচিত। সেটার জন্য বাংলাদেশের এক্সপার্টরা অবশ্যই রয়েছেন, দে আর উইলিং টু প্রোভাইড হেল্প। পলিসি মেকার্স শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড এক্সটেন্ড দেয়ার কোঅপারেশন অ্যান্ড আস্ক দেম টু হেল্প দেম ইন দিস রিগার্ড, যে এইভাবে আমরা আগাতে পারি। দ্যাটস অল ফ্রম মাই পার্ট। আমি অলমোস্ট 1.5 ঘন্টার মতো কথা বললাম, অনেকক্ষণ অনেক কিছু নিয়ে কথা বললাম। থ্যাংক ইউ টু এভরিওয়ান হু লিসেন টু দিস eagerly. Thank you to everyone who asked questions. They were very pertinent and relevant questions. যেগুলো এনভায়রনমেন্টাল ল নিয়ে ছিল না, যে কোয়েশ্চেনগুলো, ওগুলো আমি আনফর্চুনেটলি অ্যান্সার দিতে পারিনি, নাইলে আমার ডিসকাশন থেকে আমি অনেক দূর চলে যেতাম। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ টু নাসরিন আপু ফর দি coming up with the idea of this session. Thanks to Zohirul Haq Bhaiya for designing the poster so beautifully and marketing the session to everyone. I would like to thank my course instructor Sarwar sir for teaching me environmental law and letting me grow interest in the subject. সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা ভাইরাসের সময় লেটস অল স্টে হোম, মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং যতটা পারি। আমরা আমাদের আশেপাশে যারা আছে, যে কথাটা বললাম যে অ্যাওয়ারনেস, আমার আশেপাশে যারা আছে, আমার সাথে যারা আছে, তাদের মধ্যে অ্যাটলিস্ট আমি আমার যদি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি, সকলে যদি নিজের পরিবারেই যদি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি, প্রত্যেকটা পরিবার কিন্তু এভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। আমি আশা করবো আপনারা সবাই সুস্থ থাকবেন। রমাজানুল মুবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।